হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমার ভাই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের লেকচার 3 স্টার্ট করতেছি। তো আমি আশা করতেছি তোমরা ভাই আগের লেকচারগুলো দেখে আসছো। সো আজকে আমরা অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র শিখবো, কেমন? তো আজকে লেকচার স্টার্ট করার আগে এটা আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। আচ্ছা, তাহলে চলো আমরা আজকে আমাদের পড়া স্টার্ট করি। তো আমরা গত ক্লাস এস ব্লক মৌল নিয়ে বেশ আলোচনা করছিলাম, আর আমরা পি ব্লক মৌলটা জাস্ট স্টার্ট করছিলাম। তো আমাদের এস ব্লক মৌলে দুই একটা জিনিস একটু বাদ রয়ে গেছে, চলো আমরা ওগুলো কভার করি। এরপর আমরা তোমার পি ব্লকের জিনিসপত্র কভার করে দিব। ওকে, তাহলে চলো আমি এখানে লিখি তোমার এখানে এস ব্লক মৌলের কিছু বাকি অংশ দু তিনটা অংশ আছে, এখানে একটা আমাদের বাকি রয়ে গেছে। ওকে, আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমাদের আসলে গ্রুপ আমরা জানি এস ব্লক মৌলের মধ্যে কোন কোন গ্রুপ থাকে ভাই, গ্রুপ 1 এবং গ্রুপ 2 থাকে, কেমন? তো আমাদের আসলে অলরেডি গ্রুপ 1 সম্পর্কে আমরা মোটামুটি সব আলোচনা শেষ। গ্রুপ 2 এর ব্যাপারে আমাদের দুই একটা জিনিস একটু করে অজানা রয়ে গেছে। আচ্ছা, ফার্স্টে আমাদের কি কি অজানা রয়েছে চলো আমরা এটা আলোচনা করার চেষ্টা করি। দেখো, আমাকে একটু করে বলো তো ভাই, গ্রুপ 2-তে কারা কারা? আমরা সবাই জানি এস ব্লকে কারা কারা থাকে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আমাদের মোটামুটি গ্রুপ 1 নিয়ে সব আলোচনা শেষ। গ্রুপ 2 এর মধ্যে মূল কারা কারা থাকে ভাই? আমরা শিখে আসছিলাম বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, রাইট? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি তোমাকে এখানে এই কয়েকটা যৌগ লিখতেছি। দেখো, একটা হচ্ছে বেরিলিয়াম সালফেট, তারপর এখানে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম সালফেট, তারপর আমরা এখানে লিখতে পারি ক্যালসিয়াম সালফেট, তারপর আমরা এখানে লিখতে পারি স্ট্রনসিয়াম সালফেট, তারপর আমরা এখানে লিখতে পারি বেরিয়াম সালফেট, এবং আমরা এখানে লিখতে পারি রেডিয়াম সালফেট। ওকে, আচ্ছা দেখলাম এটাতে সালফেট দিয়ে আমরা, এগুলো হচ্ছে লবণ, কেমন? এগুলো সবাই কী বলতে, এগুলো হচ্ছে ধাতব লবণ, এগুলোকে আমরা বলি ধাতব লবণ। আবার আমি চাইলে ধাতব লবণ অন্যরকম হইতে পারে, যেমন বেরিয়াম কার্বনেট, তারপর হইতে পারে তোমার বেরিলিয়াম কার্বনেট হইতে পারে, এটা বেরিলিয়াম কার্বনেট। তারপর হতে পারে তোমার ভাই ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর হতে পারে তোমার এখানে ভাই এই ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, এবং তোমার এখানে হতে পারে রেডিয়াম কার্বনেট। ওকে, আচ্ছা, তো এই দুইটার ক্ষেত্রে তুমি যত নিচে নামবা তত তোমার পানিতে দ্রবণীয়তা হ্রাস পাবে, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাবে। এই দুইটার ক্ষেত্রে তুমি যত নিচে নামবা তত তোমার পানিতে দ্রবণীয়তা হ্রাস পাবে, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাবে। পানিতে দ্রবণীয়তা হ্রাস পাবে, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাবে। ওকে, আচ্ছা, এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই দ্রাব্যতা কেন হ্রাস পাবে? তো এটা ডিটেলস ব্যাখ্যায় আমি যাবো না, জাস্ট একটু করে আমি তোমাকে বোঝাই বলি। এটা তোমরা চ্যাপ্টার 4-এর লাস্টের দিকে আমি একটু করে পড়াইছি এনথালপি সম্পর্কে। দুই ধরনের এনথালপি আছে ভাই, একটাকে আমরা বলি হাইড্রেশন এনথালপি, আর একটা ছিল আমাদের ভাই লেটিস এনথালপি। তো এদের ক্ষেত্রে যেটা হয়, হাইড্রেশন এনথালপি অনেক কম থাকে। তো জন্য হাইড্রেশন এনথালপি কম থাকার কারণে এরা পানিতে এত দ্রবণীয় হয় না। ওকে, তাই এদের দ্রাব্যতা হ্রাস পায়। তো এখন এগুলো জানার দরকার নেই আপাতত। তারপরে তোমাকে আমি জাস্ট একটু করে লিখে দিই এখানে যে হাইড্রেশন এনথালপি ক্রমান্বয়ে কমে যাওয়ার কারণে এদের দ্রাব্যতা হ্রাস পায়। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তো এই যে হাইড্রোজেন এনথালপি কি জিনিস, এগুলো কিন্তু আমরা সব কোথায় পড়েছি, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কভার করছি। এখন পড়ার দরকার নেই, জাস্ট এতটুকু জেনে রাখো। এটা তোমার আসলে বেসিক্যালি এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো নর্মালি তোমার এখানে রিটার্নে কখনো এটা দিয়ে কোয়েশ্চেন আসবে না, তোমার এমসিকিউতে কোয়েশ্চেন আসবে। এমসিকিউতে বলবে যে নিচের কোনটি দ্রাব্যতার আছে সঠিক ক্রম। তো মনে রাখবা, সালফেট এবং কার্বনেট থাকলে উপর থেকে নিচে গেলে দ্রাব্যতা হ্রাস পায়। ওকে, আর আরেকটা জিনিস উল্টা জিনিস আছে একটা, সেটা তুমি যদি তোমার ভাই যদি তুমি যে হাইড্রোক্সাইড থাকে তোমার কাছে, ধরো তোমার কাছে এরকম আছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, বা তোমার কাছে ধরো এখানে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড,
বা তোমার কাছে এখানে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বা তোমার কাছে এখানে আছে স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড, অথবা ধরো তোমার এখানে আছে বেরিয়াম হাইড্রোক্সাইড, অথবা ধরো তোমার এখানে আছে রেডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হচ্ছে আবার উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ তারা যদি উপর থেকে যদি নিচে যায় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে ভাই এখানের মধ্যে দ্রাব্যতারা তোমার হচ্ছে বৃদ্ধি পায়। কেমন? তাহলে এখানে যেটা হয়, এক্ষেত্রে তুমি যদি ভাই হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তুমি যদি উপর থেকে যদি নিচে যাও, তুমি এখানে উপর থেকে যদি নিচে যাও তাহলে সেই ক্ষেত্রে পানিতে দ্রবণীয়তা বৃদ্ধি পাবে, অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাবে। পানিতে দ্রবণীয়তা বৃদ্ধি পাবে অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে পানিতে দ্রবণীয়তা বৃদ্ধি পাবে অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাবে, এটা আমরা একটু মনে রাখবো। ওকে, তাহলে জিনিসটা যেটা দেখো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখন তোমাকে যদি কোয়েশ্চেন করে কেউ কেন এটা তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, তুমি তখন ব্যাখ্যার মধ্যে কি লিখবা? এদের হচ্ছে হাইড্রোজেন এনথালপি বেড়ে যাওয়ার কারণে এদের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে মনে রাখবো এখানে হাইড্রেশন এনথালপি বেড়ে যাওয়ার কারণে এদের দ্রাব্যতা বৃদ্ধি পায়। কেমন? আচ্ছা, আমি তোমাকে চলো একটু করে তাহলে এখানে সামারি করে দিই। দেখো, বেসিক্যালি এখানে দুই ধরনের তোমার হচ্ছে যে এখানে এনথালপি জড়িত। একটাকে আমরা বলি লেটিস এনথালপি, আর এটাকে আমরা বলতেছি এখানে হাইড্রোজেন এনথালপি। তো এখানে যেটা হয়, এটার ক্ষেত্রে এই হাইড্রেশন এনথালপি যেটা আছে এটার মান বেশি হয় এবং লেটিস এনথালপির মান কমে যায়। আর এটা হাইড্রোজেন এনথালপি বাড়ার ফলে তোমার এখানে তুমি যখন উপর থেকে নিচে যাবা, হাইড্রোজেন এনথালপি বাড়া মানে কি? হাইড্রোজেন এনথালপি মানে হচ্ছে তোমার পানি যুক্ত করার অ্যাবিলিটি, তো জন্য সেটা তার পানিতে দ্রবণীয়তা বৃদ্ধি পাবে অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাবে। ওকে, আর এটার ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ এক্ষেত্রে দ্রাব্যতা কমে যাচ্ছে। এটা মানে হচ্ছে যে এই ক্ষেত্রে তুমি যত উপর থেকে যখন নিচে যাবা তখন এই ক্ষেত্রে হাইড্রোজেন এনথালপির মানটা কমতে থাকে এবং লেটিস এনথালপির মানটা বাড়তে থাকে, এবং লেটিস এনথালপি এটার ভ্যালু বাড়তে থাকে। ওকে, তাহলে এখান থেকে দেখো কি মনে রাখবা তুমি এখানে, তোমার এখানে বিশেষ করে এটা কিন্তু এমসিকিউতে অনেকবার আসে পরীক্ষায়। কেমন? তাহলে তুমি যেটা মনে রাখবা, এই যে গ্রুপ 2 এর মৌলগুলোর সাথে যদি সালফেট অথবা কার্বনেট যুক্ত থাকে তাহলে উপর থেকে যখন নিচে যাবা সেক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা হ্রাস পাবে, এবং যদি হাইড্রোক্সাইড যুক্ত থাকে তাহলে তুমি যখন উপর থেকে যখন নিচে যাবা সেক্ষেত্রে তোমার দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা কেন বৃদ্ধি পাচ্ছে, কেন হ্রাস পাচ্ছে যদি জিজ্ঞেস করে কখনো, তাহলে লিখবা এখানে এটার ক্ষেত্রে হাইড্রোজেন এনথালপি কমে যায়, লেটিস এনথালপি বেড়ে যায়। হাইড্রোজেন এনথালপি কমে যাওয়ার কারণে দ্রাব্যতা হ্রাস পায়। এই ক্ষেত্রে হাইড্রোজেন এনথালপি বেড়ে যায়, লেটিস এনথালপি কমে যায়, তাই তোমার এখানে হাইড্রোজেন এনথালপি বেড়ে যাওয়ার কারণে এদের দ্রাব্যতার বৃদ্ধি পায়। আর যদি ইচ্ছা করে একান্তই হাইড্রোজেন এনথালপির সংজ্ঞা দিতে পারো। হাইড্রোজেন এনথালপির সংজ্ঞা হচ্ছে আসলে বেসিক্যালি মানে পানির সাথে যখন বিক্রিয়া করে তখন তোমার হচ্ছে যে এটাতে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কেমন? এদের আসলে হাইড্রোজেন এনথালপি বেশি থাকে। এটা হাইড্রোজেন এনথালপি নিয়ে তুমি হচ্ছে যে চ্যাপ্টার 4-এ পড়বা, আমি পড়াইছি জিনিসটা, তখন তুমি দেখলে এখানে বুঝবা। এখন তোমার এত ডিটেলসে জানার দরকার নেই। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমি যদি তোমাকে একটা নোট করে দেখানো আসো, তাহলে এখানে আমরা নোট লিখবো কি বলতো? নোট লিখবো হচ্ছে আমরা এরকম যে গ্রুপ 2 এর মৌলসমূহের সালফেট ও কার্বনেট লবণের ক্ষেত্রে গ্রুপের উপর হতে নিচে গেলে তোমার হচ্ছে ভাই দ্রাব্যতা হ্রাস পাবে এবং হাইড্রোক্সাইড
লবণের ক্ষেত্রে গ্রুপের উপর হতে নিচে গেলে গ্রুপের উপর হতে নিচে গেলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে কেমন? আশা করি জিনিসটা তোমরা এখানে সবাই বুঝতে পারছো এখানে। আচ্ছা চলো তাহলে আমরা নেক্সটে যাই, আসো নেক্সটটার দিকে আসো। নেক্সট এখানে আর কিছু বাকি ছিল আমাদের এখানে। নেক্সট আমাদের এখানে বাকি ছিল তোমার হচ্ছে ভাই, খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়াম যেটা আছে মনে রাখবা, ইহা ঠান্ডা পানির সাথে কখনো বিক্রিয়া করে না। ইহা ঠান্ডা পানির সাথে কখনো বিক্রিয়া করে না। আসলে মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট, একটু লাইনগুলো মনে রাখতে হবে যে ম্যাগনেসিয়াম কখনো কি করে না, ঠান্ডা পানির সাথে তোমার হচ্ছে ভাই বিক্রিয়া করে না। ওকে, আচ্ছা এরপরে দেখো, তুমি যদি ম্যাগনেসিয়াম অক্সাইডকে নাও এবং তুমি যদি উত্তপ্ত পানিকে নাও, তখন এদের মধ্যে বিক্রিয়া হবে। কিন্তু তুমি যেখানে ঠান্ডা পানি নিতা, তাহলে এটা কখনোই কী করতো না, বিক্রিয়া করতো না। তাহলে এই ক্ষেত্রে সে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। কিন্তু তুমি যদি এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে ঠান্ডা পানিকে নাও, তাহলে এখানে সে কোনো বিক্রিয়া করবে না, অর্থাৎ সে দেখাবে নো রিয়াকশন, সে কোনো রিয়াকশনই করবে না। ওকে, আচ্ছা আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। আর একটা জিনিস আমরা মনে রাখবো, গ্রুপ 2 এর মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে আসলে মাটিতে পাওয়া যায়, এই জন্য এই ধাতুগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। প্রথম কথা, এটা তো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। আবার এই গ্রুপের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে মাটিতে পাওয়া যায় বলে এই গ্রুপটাকে 2 নম্বর গ্রুপটাকে আসলে কী বলা হয়, মৃৎক্ষার ধাতু বলা হয়। তাহলে এখানে আমরা লিখবো যে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে মাটিতে পাওয়া যায় বলে গ্রুপ 2-কে মৃৎক্ষার ধাতু বলে। গ্রুপ 2 এর মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলে। কেমন? আশা করি এটা আপনি এখানে বুঝতে পারছি ভাই। তাহলে সামনে আলোচনা স্টার্ট করি এখন পি ব্লক মৌলকে নিয়ে। আমাদের এস ব্লক মৌল নিয়ে সব আলোচনা শেষ। আমরা পি ব্লক মৌলের গতকালকে একটা জিনিস দেখছিলাম, সেটা তোমার হচ্ছে যে ভাই, যদি তুমি বাম থেকে যদি ডানে যাও একটা পর্যায়ে, সেক্ষেত্রে তোমার জারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল আর বিজারণ ক্ষমতা হ্রাস পাইছিল। কেমন? তাহলে চলো আমরা এখন ডিসকাশন করবো তোমার হচ্ছে ভাই পি ব্লক মৌলকে নিয়ে। দেখো, আমরা গত ক্লাসে দেখছিলাম পি ব্লক মৌল ভাই কোন কোন গ্রুপ হইতে পারে, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত। আমরা গত ক্লাসে দেখছিলাম আমাদের পি ব্লক মৌল হইতে পারে গ্রুপ 13 থেকে 13, 14, 15, 16, 17 এবং 18 পর্যন্ত হইতে পারে। ওকে, তাহলে আমরা আজকে ফার্স্টে ডিসকাশন করবো গ্রুপ 13কে নিয়ে। দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি গ্রুপ 13 তবে কারা কারা ছিল, তো আমরা সব শিখছিলাম বর এলে, গ্যালাম, ইন্ডিয়া, থাইল্যান্ড। তাহলে বোরন ছিল, অ্যালুমিনিয়াম ছিল, বর এলে, গ্যালাম, ইন্ডিয়া, থাইল্যান্ড। ওকে, এরকম ছিল। এখানের মধ্যে তুমি যদি খেয়াল করে দেখো, এখানের মধ্যে বোরন যেটা আছে, এখানের মধ্যে তোমার যে বোরনটা আছে, এই বোরন কিন্তু হচ্ছে একটা অপধাতু বা সেমি মেটাল। এই বোরনটা একটা কি? এই বোরনটা হচ্ছে তোমার একটা অপধাতু, বাইরেকে আমরা বলি সেমি মেটাল। ভাই, অপধাতু জিনিসটা কি? যারা ধাতব অধাতব উভয় ধর্মকে প্রকাশ করে। কেমন? আচ্ছা, তো এই জন্য এরা অপধাতু হওয়ার কারণে, যেহেতু এরা অপধাতু, তারা মানে এটা ধাতুর ধর্মকে প্রকাশ করে। আর যে সকল জিনিস ধাতুর ধর্মকে প্রকাশ করে, তাদের আসলে অধাতব ধর্মকে যারা প্রকাশ করে, তাদের আসলে কী হয়, গণনাঙ্কটা উচ্চ হয়। মানে এই ক্ষেত্রে দেখা যায় যে বোরন অপধাতু বা সেমি মেটাল হওয়ার কারণে এর গণনাঙ্কটা অন্যান্য মৌলগুলা থেকে উচ্চ থাকে। তোমাকে প্রশ্ন করতে পারে যে গ্রুপ 13 এর মধ্যে সবচেয়ে গণনাঙ্ক কার বেশি, তখন মনে রাখবা কি, তোমার সবচেয়ে গণনাঙ্ক বেশি হচ্ছে যে ভাই বোরনের। ওকে, আচ্ছা, তারপরে
তুমি যদি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসকে দেখো, ধরো অ্যালুমিনিয়ামকে তুমি যদি দেখো, এখানে 13টা থাকে তোমার এখানে, তারপরে তোমার এখানে যদি দেখো তাহলে এখানে কত হবে 1s2 2s2 2p6 3s2 3p1। ওকে, তাহলে শেষ শক্তি স্তরকে তুমি যদি n নাম দাও, শেষ শক্তি স্তরকে তুমি যদি n নাম দাও, তাহলে আসলে এখানে এদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হয়, ns2 np1, কারণ দেখো এটা n। তাহলে মনে রাখবা এদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, এদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ইকুয়াল টু কত হয় ভাই, ইকুয়াল টু হয় তোমার এখানে ns2 np1। ওকে, কত হয় বলো তো ভাই, ns2 np1 হয়। আচ্ছা, এদের জারণ অবস্থা কত, এদের জারণ অবস্থা হয় তোমার এখানে +3, কারণ এরা ম্যাক্সিমাম 3টে ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে। কারণ আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম থেকে কি হয়, দেখো অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রনকে ছেড়ে দিয়ে আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম 3+ কনভার্ট হয়। তাই এদের স্থিতিশীল জারণ অবস্থা কত, স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে ভাই তোমার এখানে +3। এদের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে তোমার +3। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা গত কাছে বলে আসছিলাম যে এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহকে আদর্শ বা প্রতিরূপী মৌল বলা হয়। কোশ্চেন হচ্ছে কেন এদেরকে আদর্শ মৌল বা প্রতিরূপী মৌল বলা হয়, কারণ এরা সবাই আউফবাউ নীতিকে মেনে চলে। তুমি যদি খেয়াল করে দেখো ডি ব্লকের অনেকগুলো মৌলই কিন্তু স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য আউফবাউ নীতির কিন্তু ব্যতিক্রম ঘটায়। ওকে, কিন্তু এদের ক্ষেত্রে যেটা দেখা যায় এরা সবাই হচ্ছে আউফবাউ নীতিকে ফলো করে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি, আউফবাউ নীতি মেনে চলার কারণে, আউফবাউ নীতি মেনে চলার কারণে, এক সেকেন্ড, আউফবাউ নীতি মেনে চলার কারণে এস ব্লক ও পি ব্লকের মৌলসমূহকে আদর্শ বা প্রতিরূপী মৌল বলা হয়। আদর্শ বা প্রতিরূপী মৌল বলা হয়, মানে প্রশ্ন করতে পারে কেন বলা হয়। ওকে, প্রতিরূপী মৌল বলা হয় কারণ কেউ আউফবাউ নীতির ব্রেকডাউন করে না। আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা এখন আলোচনা করি তোমার হচ্ছে ভাই গ্রুপ 13 এর রাসায়নিক ধর্মগুলো নিয়ে। ওকে, তাহলে আমরা আলোচনা করি হচ্ছে এটা ভাই রাসায়নিক ধর্ম নিয়ে আসো। তাহলে আমরা আলোচনা করবো এখন রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম বলতে এটা কী কী বিক্রিয়া অংশগ্রহণ করে বা এটার আসলে প্রকৃতি কীরকম সেগুলো নিয়ে হচ্ছে আমাদের ডিসকাশন করবো। ওকে, আচ্ছা, তো এখানের মধ্যে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানের মধ্যে আমরা দেখছিলাম তোমার এখানে বোরন কী কী ছিল, দেখো তো বোরন ছিল, তারপরে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ছিল, বরেলে গ্যালাম, ইন্ডিয়া, থাইল্যান্ড ছিল। ওকে, এরকম ছিল তোমার 5টা মৌল ছিল না, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আর হচ্ছে যে থ্যালিয়াম, সরি গেলিয়াম থ্যালিয়াম না, বরেলে গ্যালাম, ইন্ডিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। আচ্ছা, এখানে কাহিনী কী হয় দেখো, এখানে বোরনটা হচ্ছে তোমার অপধাতু, রাইট। এই জন্য এখানে যেটা হয়, বোরন অপধাতু হওয়ার কারণে এটার যে অক্সাইড সেটা অম্লীয় অক্সাইড হয়। এটার অক্সাইডটা কী হয় বলো তো, অম্লীয় অক্সাইড হয়। ওকে, আর এদের যে অক্সাইড, অ্যালুমিনিয়ামের যে অক্সাইড, এটা হয় উপধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়ামের অক্সাইডটা কী হয় বলো তো, উপধর্মী অক্সাইড। ওকে, আর এদের 3টার অক্সাইডগুলো হয় ক্ষারীয় অক্সাইড। এদের 3টার অক্সাইডগুলো হয় কি বলতো, ক্ষারীয় অক্সাইড। তার জিনিসটা বুঝো, এখানে আমি আরেকবার বোঝাই বলি। এখানে বোরন অপধাতু হওয়ার কারণে বোরনের অক্সাইডটা হয় অম্লীয় অক্সাইড, আর এইটা যে অ্যালুমিনিয়ামের অক্সাইড উপধর্মী অক্সাইড হয়, অর্থাৎ এটা অম্লীয় হইতে পারে, ক্ষারীয় হইতে পারে। আর গেলিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এদের অক্সাইডগুলো হয় ক্ষারীয় অক্সাইড। ওকে, আচ্ছা, একটু আগে আমরা দেখে আসছি কি এদের স্থিতিশীল জারণ অবস্থা কত, আমরা একটু আগে দেখে আসছি এদের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে তোমার +3। তাই এদের অক্সাইডগুলোর সাধারণ স্ট্রাকচার কি, অক্সাইড সমূহের সাধারণ স্ট্রাকচার, অক্সাইড সমূহের সাধারণ স্ট্রাকচার, এদের অক্সাইড সমূহের
সাধারণ স্ট্রাকচারটা কীরকম দেখো। সাধারণ স্ট্রাকচার ফার্স্টে খেয়াল করে দেখো, এখানে যেহেতু অক্সাইড আছে তার মানে এখানে অক্সিজেন থাকবে, আর এদের অক্সাইড বলতেছে তাহলে এদের কেউ একজন থাকবে। চলো এদেরকে যদি আমি এম দিয়ে প্রকাশ করি, তাহলে এদের সাধারণ অক্সাইডের স্ট্রাকচার হচ্ছে M2O3। এদের একটা সাধারণ অক্সাইডের স্ট্রাকচার কীরকম বলো তো ভাই, M2O3, যেখানে এম দ্বারা বোঝাচ্ছে কি বলো তো, এম হচ্ছে তোমার বোরন হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, গ্যালিয়াম হইতে পারে, ইন্ডিয়াম হইতে পারে, থেলিয়াম হইতে পারে। অর্থাৎ দেখো জিনিসটা আমি তোমাকে বোঝাই বলি, এদের তোমার হচ্ছে সাধারণ একটা অক্সাইডের সাধারণ রূপ কি M2O3। এখানে এম দ্বারা তোমার এগুলো হইতে পারে। এখন তুমি প্রশ্ন করতে পারবে M2O3 কীভাবে হয়েছে। দেখো এদের জারণ অবস্থা ভাই +3 না, তাহলে এখানে দেখো M3+ হইতে হবে, তাহলে এই জন্য তোমার এখানে 3 হয়েছে। আর অক্সিজেনের জারণ অবস্থা কত 2-, তাহলে এখানে 2 হয়েছে। জন্য আমরা সবাই জানি সেরকম যে এখানে কী হয়, যেমন তুমি দেখো না, ধরো তুমি যখন ফেরিক আয়নকে লিখো তখন তুমি কীভাবে লিখো, Fe2O3 লিখো, কারণ Fe3+ থাকে, তাহলে ওই 3টা অক্সিজেনের পরিভাষিত হয়। অনুরূপভাবে এখানে দেখো এদের জারণ অবস্থা কিন্তু +3, তাই এখানে 3টাকে পরিভাষিত হবে, আর এটা জারণ অবস্থা ছিল 2, তাই 2টাকে এখানে বসাতে হবে। কেমন, তাহলে এদের অক্সাইড সময়ের সাধারণ স্ট্রাকচার হচ্ছে এটা, এখানে এম দ্বারা আছে, এগুলোকে আমি বোঝাচ্ছি। এবং এদের অক্সাইডগুলোর মধ্যে বি হবে, মানে বোরনের অক্সাইড হচ্ছে অম্লীয় অক্সাইড, আর তোমার এখানে গ্যালিয়ামের অক্সাইড হচ্ছে উপধর্মী অক্সাইড, আর এগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড। ওকে, তাহলে চলো আমরা দেখি এখানে আসো, যে ফার্স্টে আমরা চলো আগে বেরিয়াম বা বোরনের ধর্মটা দেখে আসো। বোরন, তাহলে দেখো তো বোরনের অক্সাইডটা কীরকম হয়। বোরনের অক্সাইড হয় B2O3, কারণ আমরা বলে আসছিলাম এদের সাধারণ একটা অক্সাইডের স্ট্রাকচার কীরকম হয়, তোমার এখানে হয় হচ্ছে যে M2O3 টাইপের, তো এখানে হচ্ছে এটা হচ্ছে B2O3 হয়। ওকে, আচ্ছা, এ হচ্ছে একটা অম্লীয় অক্সাইড, তাহলে সে কার সাথে রিয়াকশন করবে, এটা ক্ষারের সাথে রিয়াকশন করবে। তাহলে এখানে ধরো তুমি 2 সোডিয়াম হাইড্রোক্সাইড, কেন, এটা ক্ষারের সাথে রিয়াকশন করবে। ক্ষারের সাথে রিয়াকশন করলে এখানে যেটা উৎপন্ন হবে 2NaBO2 প্লাস তোমার এখানে H2O। তাহলে আমি তোমাকে জিনিসটা বুঝাই। দেখো জিনিসটা হচ্ছে যে নর্মালি একটা যখন অম্লীয় জিনিস একটা যখন একটা যখন ক্ষারীয় জিনিস যখন বিক্রিয়া করে, সেখানে মাস্ট বি পানি উৎপন্ন হবে। তাহলে এখানে একটা H2O উৎপন্ন হলো। ওকে, তাহলে এখানে দেখো এই যে এখান থেকে কিছু দেখো, এখান থেকে H দুইটা, আর এখান থেকে অক্সিজেনকে নিয়ে H2O উৎপন্ন হয়েছে, আর এখানে B2O2 রয়ে গেছে, তাহলে আর এখানে 2NaO রয়ে গেছে, সো 2Na রয়ে গেছে। তাহলে এগুলো মিলে তোমার এখানে এই বিক্রিয়াটা এখানে তৈরি হয়েছে। দেখো সমতা হয়েছে কিনা জিনিসটা, এখানে অক্সিজেন আছে 5টা, এখানে 2টা, এখানে 3টা, তাহলে এখানে 4টা, এখানে একটা 5টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে 2টা হাইড্রোজেন হয়েছে, আর এখানে 2NaBO2। দেখো এগুলো একদম ইজি, আমি তোমাকে বুঝাই বলি কীভাবে তুমি মনে রাখবা। ফার্স্টে দেখো আমরা বলে আসছি একটু আগে যে বোরনের অক্সাইডটা কী হয়, অম্লীয় অক্সাইড হয়। তাহলে এটা একটা কি, এটা তোমার অম্ল, আর এটা তোমার একটা ক্ষারক। তুমি আগে প্রথমে অম্ল ক্ষারক থেকে পানি তৈরি করবা, এখানে পানি তৈরি হবে। কেমন, তাহলে দেখো বাদ বাকি যা থাকবে না সেটাকে তুমি এখানে বসাই দিবা। সেগুলো দিয়ে প্র্যাকটিস করলেই তুমি এখানে দেখবে বিক্রিয়াটা পারতেছো। ওকে, আচ্ছা, দেখো এই B2O3 যে অম্ল, সেটাকে প্রমাণ করার আরেকটা সিস্টেম আছে। কি সিস্টেম, তুমি এই B2O3 সাথে যদি কখনো যদি HCl এর বিক্রিয়া ঘটাও বা একটা অ্যাসিডের বিক্রিয়া যদি ঘটাও, তাহলে দেখবে এখানে পাচ্ছ নো রিয়াকশন। কেন, কারণ আমরা সবাই জানি অ্যাসিড কখনো কি করে না, রিয়াকশন করে না। যেমন এটা একটা অম্ল, এটা একটা অম্ল, মানে তুমি চেক করতে ইচ্ছা করতে সেটাকে অম্ল কিনা, তাহলে তুমি এইভাবে চেক করতে পারো। আরেকটা অম্লের সাথে বিক্রিয়া ঘটাও, দেখবে ওখানে কোনো বিক্রিয়া ঘটতেছে না। ওকে, তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন আসতে পারি, যে এইটা কিন্তু ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতেছে। তাহলে এইখানে আমরা এটা বলতে পারি B2O3 এটা কিন্তু হচ্ছে আমাদের একটা অম্লীয় অক্সাইড, মানে এটা অম্লের মতো আচরণ করতেছে, তাই এই অক্সাইডটাকে আমরা বলবো অম্লীয় অক্সাইড। আর অন্যদিকে এই যে দেখো B2O3 আর তোমার এখানে HCl, B2O3 তোমার এখানে ভাই তোমার হচ্ছে যে অ্যাসিড হওয়ার কারণে সেটা অম্লের সাথে বিক্রিয়া করে কোনো রিয়াকশন করে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা 2 নম্বরটা দেখে আসো। 2 নম্বরটা হচ্ছে যে Al2O3, এটা উপধর্মী অক্সাইড, মানে এটা হচ্ছে যে তোমার ক্ষার হিসেবে কাজ করতে পারে, এটা তোমার হচ্ছে অম্ল হিসেবে কাজ করতে পারে। ওকে, চলো আমরা দেখি কীভাবে। ধরো তুমি এখানে Al2 এটা অক্সাইড Al2O3, দেখো এর জেনারেল অক্সাইডের সংকেত কি M2O3, তাহলে এখানে Al2O3কে তুমি নিলাম। এখন তুমি যেতে সেটাকে ক্ষার হিসেবে কাজ করাইতে, তাহলে এটাকে তোমার তখন অ্যাসিডের সাথে রিয়াকশন করাইতে হবে। তো অ্যাসিডের সাথে রিয়াকশন করলে কী হবে দেখো, এখানে হবে AlCl3, আর এখানে তোমার উৎপন্ন হবে পানি, রাইট। আচ্ছা, তাহলে এখানে সমতা যদি করো তুমি, এখানে Al2 আছে, তাহলে এখানে 2 দেওয়া লাগবে, তাহলে এখানে ক্লোরিন 6টা হয়ে গেছে, তাহলে এখানে 6 দেওয়া লাগবে, তাহলে এখানে 6টা হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে এখানে 3 দেওয়া লাগবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এটা তো অম্ল, তাহলে এটা কিন্তু তোমার ক্ষার হিসেবে কাজ করতেছে।
ওকে। আবার অন্যদিকে তুমি যদি এটাকে একটা ক্ষারের সাথে বিক্রিয়া করো, অর্থাৎ Al2O3, এটাকে তুমি যদি ভাই ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেছো, তাহলে এখানে উৎপন্ন হবে সোডিয়াম অ্যালুমিনেট, অর্থাৎ NaAlO2 প্লাস H2O। এখানে Al দুইটা আছে, তাহলে এখানে একটা 2 দেওয়া লাগবে, তাহলে এখানে একটা 2 দেওয়া লাগবে। সমতা হয়ে গেছে না? হ্যাঁ, সমতা হয়ে গেছে আশা করি। অক্সিজেন মিলছে কিনা দেখি, এখানে 3টা 2টা 5টা 4টা 1টা, ঠিক আছে, মিলছে। ওকে, তাহলে এখানে দেখো এটার নাম হচ্ছে তোমার সোডিয়াম অ্যালুমিনেট, আর এখানে দেখো এটা হচ্ছে ক্ষার, তাহলে এটা কিন্তু একটা অম্ল হিসেবে কাজ করতেছে। দেখো এটা লবণ, এটা পানি। বিক্রিয়াগুলো 2-3বার প্র্যাকটিস করলে তোমার মুখস্থ হয়ে যাবে, খুব কঠিন কিছু না। কেমন? এটা লবণ, এটা পানি। তাহলে দেখো এই ক্ষেত্রে এইটা ক্ষার হিসেবে আচরণ করতেছে, আবার এই ক্ষেত্রে অম্ল হিসেবে আচরণ করতেছে। তাই আমরা এখানে বলতে পারি যে অ্যালুমিনিয়ামের যে অক্সাইডটা, সেটা আসলে অম্ল হিসেবেও কাজ করতে পারে, ক্ষার হিসেবেও কাজ করতে পারে। তাহলে আমরা এখানে এটা বলতে ডিসিশন নিতে পারি যে অ্যালুমিনিয়ামের যে অক্সাইড, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, এর হচ্ছে তোমার একটা উভধর্মী অক্সাইড। ওকে, আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে আমার একটা উভধর্মী অক্সাইড। আশা করি এই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারছো। এখানে আরেকটা যে বিষয়টা আছে, বাকি 3টা যারা আছে এরা কিন্তু তোমার হচ্ছে সাধারণত ক্ষারীয় অক্সাইড হিসেবে কাজ করে। যেমন কীরকম, 3 নাম্বার যদি আমরা দেখি যে আমি একটা জেনারেল অক্সাইড দিয়ে প্রকাশ করি, মানে ধরো M2O3। এই তিনটার জন্য আমি তিনটা কিন্তু সেম বিক্রিয়া করবে, কারণ তিনটাই ক্ষারীয় অক্সাইড। তার এই জন্য এটাকে আমি M2O3 দিয়ে দেখাচ্ছি, যেখানে এই M দ্বারা আসলে আমি বোঝাচ্ছি লাস্টের 3টাকে, অর্থাৎ গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম। এরা তিনটাই সেম বিক্রিয়া করবে। এই M2O3 এরা কিন্তু তোমার ক্ষার হিসেবে কাজ করবে, অর্থাৎ এরা কিন্তু HCl এর সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? MCl3। ওকে, তাহলে সেখানে তোমার উৎপন্ন হবে হচ্ছে, যেখানে 2টা থাকবে, এখানে 6টা হয়ে যাবে, এখানে তোমার পানি উৎপন্ন হবে, এবং এখানে 3 মোল পানি উৎপন্ন হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কিন্তু এই যে তাহলে গ্যালিয়াম অক্সাইড যেটা হলো Ga2O3, বা ইন্ডিয়াম অক্সাইড In2O3, বা থেরিয়াম অক্সাইড Tl2O3, এরা সবাই কিন্তু তোমার হচ্ছে ভাই ক্ষারীয় অক্সাইড। ওকে, আশা করি জিনিসটা তোমরা এখানে ভাই বুঝতে পারছো। তো এগুলোই ছিল হচ্ছে তোমার গ্রুপ 13 যারা আছে, এদের হচ্ছে ভাই তোমার রাসায়নিক ধর্ম। এরপর আমরা আলোচনা করবো তোমার হচ্ছে ভাই গ্রুপ 14 কে নিয়ে। চলো আমরা দেখে তাহলে আলোচনা করি। আসো গ্রুপ 14 কে নিয়ে। সেখানে এখানে কীভাবে লিখছিলাম, হ্যাঁ গ্রুপ 14। দেখো আচ্ছা ভাই গ্রুপ 14-এ কারা কারা আছে? আমরা সবাই শিখছিলাম ছি জেনে শুনে পালালে। এখানে আমরা শিখছিলাম ছি জেনে শুনে পালালে, এখানে আমরা এটা শিখছিলাম। ওকে, আচ্ছা, তো এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, কার্বন যেটা আছে আমাদের, কার্বন হচ্ছে আমাদের কিন্তু একটা অধাতু। কার্বন হচ্ছে আমাদের একটা অধাতু। তারপর তোমার এখানে সিলিকন এবং জার্মেনিয়াম, এরা কিন্তু হচ্ছে অপধাতু। আর ওদিকে স্টেননাম এবং ল্যাড, এরা যেটা আছে এটা তোমার কিন্তু হচ্ছে ভাই ধাতু। ওকে, আচ্ছা, এখানে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে এটা আসলে মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট। চলো আমি তোমাকে দেখাই কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম জিনিস মাথায় রাখতে হবে, কার্বনের উৎস কী। কার্বনকে আমরা কোত্থেকে পাই? কার্বনের মেইন উৎস হচ্ছে তোমার ভাই কয়লা। আরও বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, কিন্তু আমরা মেইন উৎসগুলো লিখতেছি খালি। ওকে, তারপরে সিলিকনের উৎস। সিলিকনের উৎস হচ্ছে তোমার বালিও কোয়ার্টস। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ভাই ল্যাড। ল্যাডের উৎস কি? ল্যাডের উৎস হচ্ছে গ্যালেনা। মনে রাখবা ল্যাডের উৎস কি বলতো? গ্যালেনা। ওকে, আচ্ছা, তারপরে আমরা যদি দেখি এখানে একটা জিনিস মনে রাখবা, এদের জারণ অবস্থা +2 হইতে পারে, +4 হইতে পারে। এদের জারণ অবস্থা +2 হইতে পারে, তারপর তোমার হচ্ছে ভাই +4ও হইতে পারে। ওকে, কিন্তু কাহিনী আছে, ল্যাড বাদে বাকিদের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে +4, কিন্তু ল্যাডের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে +2। কেমন? এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই। দেখো এখানে কাহিনীটা কি, ল্যাড বাদে বাকিদের
স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে +4, স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে তোমার +4, কিন্তু লেডের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে +2, স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে ভাই তোমার +2। এটা মাথায় রাখতেই হবে, তোমার পরীক্ষায় বেশ কয়েকবার তোমার কাজে লাগবে এটা, ওকে। তাহলে যেটা মনে রাখবা, এই গ্রুপ 14 মধ্যে +2 জারণ অবস্থা হইতে পারে, +4 জারণ অবস্থা হইতে পারে, কিন্তু লেড বাদে বাকিদের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে +4, আর লেডের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে তোমার +2, ওকে। আচ্ছা, এরপর একটা টার্ম আছে লেডের বিষক্রিয়া, মানে লেড দ্বারা কি কি শরীরের মধ্যে ক্ষতিকর প্রভাব সৃষ্টি হতে পারে সেটাকে বোঝায় হচ্ছে তোমার লেডের বিষক্রিয়া। তাহলে চলো আমি এখানে লিখে দিই, এখানে মনে রাখবা লেডের বিষক্রিয়া, লেডের বিষক্রিয়া। আচ্ছা, দেখো কি কি মনে রাখবা লেডের কারণে রক্তশূন্যতা, মস্তিষ্কের কোষ নষ্ট হওয়া, নারীর অকাল গর্ভপাত, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে কিডনি ও লিভারের ক্যান্সার সহ আরও মারাত্মক অনেক ক্ষতিকারক রোগ আমাদের দেহে হইতে পারে, ওকে। তাহলে লেডের বিষক্রিয়া ফলে কী কী সৃষ্টি হয়? রক্তশূন্যতা, তোমাকে এটা মেডিকেলের জন্যই পড়ে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে লেডের বিষক্রিয়ার কারণে কী কী তৈরি হয়। রক্তশূন্যতা, মস্তিষ্কের কোষ নষ্ট হওয়া, মস্তিষ্কের কোষ নষ্ট হওয়া, তারপর মনে রাখবো নারীর অকাল গর্ভপাত, নারীর অকাল গর্ভপাত, তারপর হচ্ছে তোমার কিডনি ও লিভারের ক্যান্সার সহ আর অনেক বিশেষ মানে ক্ষতিকারক রোগ হচ্ছে তোমার হইতে পারে লেডের কারণে, ওকে। আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এবার এখানে দেখো একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি কার্বনের দুইটা রূপভেদ আছে। কার্বনের রূপভেদ কয়টা বলো তো? রূপভেদ বা বহুরূপতা বলি এটাকে আমরা। কার্বনের রূপভেদ আছে দুইটা, কার্বনের রূপভেদ বা বহুরূপতা আছে দুইটা। কি কি? একটাকে আমরা বলি গ্রাফাইট, একটাকে আমরা বলি তোমার হচ্ছে হীরক। আচ্ছা, কোয়েশ্চন হচ্ছে যে এখন ভাই রূপভেদ বা বহুরূপতা জিনিসটা কি? রূপভেদ বা বহুরূপতা জিনিসটা হচ্ছে যে তোমার একটা মৌলের ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করার প্রবণতা, অর্থাৎ কার্বন কখনো গ্রাফাইটের রূপে অবস্থান করে, কখনো আবার হীরকের রূপে অবস্থান করে, ওকে। তাহলে মনে রাখবো এখানে বহুরূপতা বা রূপভেদ হলো বহুরূপতা বা রূপভেদ হলো বহুরূপতা বা রূপভেদ হলো একই মৌলের ভিন্ন রূপে অবস্থান করার প্রবণতা। এগুলো আমরা 9-10 থেকে জানি যে বহুরূপতা বা রূপভেদ জিনিসটাকে, আমি জাস্ট তোমাকে একটু রিপিট করলাম এখানে, ওকে। আচ্ছা, তাহলে দেখো কার্বনের রূপভেদ বা বহুরূপতা কয়টা আছে? তারা দুইটা, অর্থাৎ কার্বন কখনো কখনো গ্রাফাইট আকারে থাকে, কখনো কখনো হীরক আকারেও থাকতে পারে, ওকে। এরপর এখানে তোমাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি যদি কোনো কারণে হীরককে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে হীরকটা দেখা যায় যে গ্রাফাইটে কনভার্ট হয়ে যায়, ওকে। এটা অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন মেডিকেলের জন্য, মনে রাখবা কি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে হীরক গ্রাফাইটে পরিণত হয়, অর্থাৎ আমি যখন বিক্রিয়া আকারে দেখাতে চাই জিনিসটা কীরকম দেখো, হীরক নিছো এখানে, তুমি হীরক নেওয়ার পরে ধরো তুমি সেটাকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করছো, যে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করছো, তাহলে সেটা দেখা যাবে গ্রাফাইটে কনভার্ট হয়ে যাবে, ওকে। তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। তোমাকে বলবো যে কোনটাকে কত তাপমাত্রা দিলে কোথায় কনভার্ট হয়। মনে রাখবা হীরককে
1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে এই হীরকটা কোথায় কনভার্ট হয়? হীরকটা তোমার এখানে গ্রাফাইটে কনভার্ট হয়ে যায়। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে তোমাকে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই তোমার এখানে হীরক ও গ্রাফাইটের মধ্যে তুলনা। চলো আমরা দেখি সেটা এক সেকেন্ড। চলো আমরা আলোচনা করি এখন যে হীরক ও গ্রাফাইটের মধ্যে তুলনা। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এখান থেকে মাস্ট বি তুমি এমসিকিউ পাবা এর দুটার মধ্যে কম্পেয়ার করে। এগুলো একটু ডাইরেক্ট মুখস্থ রাখবো, এটা বোঝার তেমন কিছু নাই, জাস্ট একটু মুখস্থ রাখতে হবে তোমাকে। হ্যাঁ, এই যে হীরক এবং গ্রাফাইটের মধ্যে তুলনাটা এমসিকিউ তো প্রচুর আসে এটা থেকে কোয়েশ্চন। তাহলে আমি তোমাকে তুলনাগুলো লিখে দিই। আসো, আমি তোমাকে তুলনাগুলো ছক আকারে লিখে দিই। আমরা এখানে তাহলে প্রথমে লিখবো আগে বিষয়, পরে আমরা লিখবো এখানে এদের হীরক এবং গ্রাফাইট। ওকে, তাহলে আমরা তাহলে এখানে লিখি তোমার হচ্ছে বিষয়, এরপর আমরা এখানে লিখবো তোমার হচ্ছে হীরক, এবং আমরা এখানে চলে লিখি তোমার হচ্ছে ভাই গ্রাফাইট। আচ্ছা, তারপর দেখো প্রথম বিষয়টা হচ্ছে ভাই সংকরায়ন। সংকরায়ন কি জিনিস ভাই? এগুলো আমরা এখনো পড়ি নেই, একদম ডিটেলসে পড়াবো এখানে, একদম ভেঙে ভেঙে পড়াবো, প্যারানোর কিছু নেই। সংকরায়ন দুনিয়ার একটা ইজি টপিক, জাস্ট এতটুকু মনে রাখো, হীরকের মধ্যে sp3 সংকরায়ন দেখা যায় আর গ্রাফাইটের মধ্যে sp2 সংকরায়ন দেখা যায়। জাস্ট এতটুকু মুখস্থ রাখো। সংকরায়ন কি জিনিস আমি তোমার কিচ্ছু পড়িনি এখনো, এখন সব পড়াবো সামনে। হ্যাঁ, জাস্ট এতটুকু মনে রাখো, হীরকের মধ্যে sp3 সংকরায়ন দেখা যায় আর গ্রাফাইটের মধ্যে sp2 সংকরায়ন দেখা যায়। কেমন? আচ্ছা, এদের গঠন কে কীরকম দেখতে হয়, কে কীরকম দেখতে হয় মনে রাখবা। এই হীরক যেটা থাকে এটা থাকে চতুস্তলকীয়। হীরক কীরকম থাকে? হীরক থাকে তোমার চতুস্তলকীয়, আর এটা থাকে তোমার স্বরকোণীয়। এটা থাকে তোমার হচ্ছে ভাই স্বরকোণীয়। কেমন? গ্রাফাইটটা। আচ্ছা, তারপরে দেখো, তারপর হচ্ছে কার্বন কার্বন দূরত্ব। কার্বন কার্বন দূরত্ব, হীরকের মধ্যে কার্বন কার্বন দূরত্ব থাকে 0.054 ন্যানোমিটার। 0.054 ন্যানোমিটার। আর এটার মধ্যে সেম কার্বন কার্বন দূরত্ব থাকে 0.054 ন্যানোমিটার। ওকে, আচ্ছা, এরপরে যে পার্থক্যটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গলনাঙ্ক নিয়ে। মনে রাখবো ভাই, হীরকের গলনাঙ্ক হচ্ছে তোমার 3600 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গ্রাফাইটের গলনাঙ্ক হচ্ছে তোমার 3730 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা। বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা, এখানে যে জিনিসটা মনে রাখবা, হীরক এটা বিদ্যুৎ অপরিবাহী কিন্তু তাপ পরিবাহী। বিদ্যুৎ হীরক যেটা আছে এটা বিদ্যুৎ অপরিবাহী কিন্তু তাপ পরিবাহী, আর গ্রাফাইটের জন্য যেটা মনে রাখবা, বিদ্যুৎ ও তাপ উভয় পরিবহন করে। বিদ্যুৎ ও তাপ উভয় পরিবহন করে। ওকে, তো এই ডিফারেন্সগুলো হচ্ছে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকে আসলে যে কোনো সময় এমসিকিউ থাকতে পারে তোমার। তবে যেন ভুল না করো, এই বিষয়গুলো একটু তোমার মাথায় রাখতে হবে যেন অবশ্যই। চলো এটাকে আমরা বক্স এখানে কমপ্লিট করে দিই। আশা করি তোমরা জিনিসগুলো এখানে বুঝতে পারছো ভাই। চলো এটাকে আমরা এখানে বক্স করে দিই। এরপরে আমরা চলে রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তোমার এখানে এই যে মৌল যেগুলো ছিল আসলে কী কী ছিল, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এই স্টেনাম আর হচ্ছে লেড। এতে চলো আমরা রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে প্রথমে এখানে আমরা এখানে একটু করে লিখিয়ে সেটা কী কী ছিল আমার এখানে দেখো। কার্বন ছিল, সিলিকন ছিল, জার্মেনিয়াম ছিল, এসএন ছিল, আর হচ্ছে লেড ছিল। ওকে, আচ্ছা, এখানে প্রথমে যে জিনিসটা মনে রাখবা ভাই, সেটা হচ্ছে তোমার এখানে এই কার্বন, সিলিকন এবং জার্মেনিয়াম, এদের যে অক্সাইডগুলা এরা হচ্ছে অম্লধর্মী হয়। তাহলে এই তিনটার যে অক্সাইড থাকে এরা হচ্ছে নর্মালত অম্লধর্মী অক্সাইড হয়। ওকে, এরা কি হয় ভাই? এরা তোমার এখানে অম্লধর্মী অক্সাইড গঠন করে। আর এরা যেটা থাকে এসএন এবং তোমার এখানে পিবি, এরা তোমার হচ্ছে ভাই উভধর্মী অক্সাইড গঠন করে। এটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। ওকে, এরা উভধর্মী অক্সাইড গঠন করে। আচ্ছা,
তো এদের বিক্রিয়াগুলো আসলে ওরকম মনে রাখা লাগে না, কিন্তু জাস্ট এতটুকু মনে রাখো তুমি এখানে যে কার্বন, সিলিকন এবং জার্মেনিয়াম এরা হচ্ছে অম্লধর্মী অক্সাইড গঠন করে, আর তোমার এখানে হচ্ছে লেড এবং তোমার এখানে এসএন যেটা আছে এগুলো আসলে তোমার উভধর্মী অক্সাইড গঠন করে। ওকে, আচ্ছা, আশা করি তুমি জিনিসগুলো এখানে বুঝতে পারছো। এটাই হচ্ছে তার রাসায়নিক ধর্ম। এখানে এরকম ডিটেলস বিক্রিয়া মুখস্থ রাখার দরকার নেই। আমরা আসলে যেগুলো যেগুলো লাগবে, যেগুলো যেগুলো তোমার পরীক্ষায় আসবে ওগুলোই তোমাকে পড়াচ্ছি। যেগুলো একান্তই লাগবে না ওগুলো আমি তোমাকে স্কিপ করে যাচ্ছি। ওকে, যেমন এটার বিক্রিয়া আসলে কোনোভাবেই কখনোই পরীক্ষায় আসে না, এটার বিক্রিয়া কিন্তু পরীক্ষায় আসে আগেরটার, এই জন্য আমি তোমাকে বিক্রিয়া সহ দেখাচ্ছি, কিন্তু এটার বিক্রিয়া তোমার লাগবে না, যতটুকু লাগবে আমরা ততটুকুই দেখাচ্ছি। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমাদের গ্রুপ 14 নিয়ে আলোচনা শেষ। তাহলে চলো আমরা এখন আলোচনা করবো তোমার হচ্ছে ভাই গ্রুপ 15কে নিয়ে। গ্রুপ 15, তাহলে আমরা প্রথমে চলো দেখি গ্রুপ 15 থেকে কারা কারা আছে। আমরা সবাই জানি গ্রুপ 15 কারা কারা আছে ভাই। গ্রুপ 15 হচ্ছে তোমার হচ্ছে ভাই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। ওকে, আচ্ছা, এর মধ্যে নাইট্রোজেন এবং আমরা জানি ফসফরাস এটা কিন্তু অধাতু। তারপরে তোমার হচ্ছে ভাই আর্সেনিক এবং তোমার যে অ্যান্টিমনি এটা হচ্ছে অবধাতু। বিসমাথকে কোনো কোনো জায়গায় অবধাতু বলা হয়, কোনো কোনো জায়গায় ধাতু বলা হয়। বিসমাথকে সহ কাউন্ট করলে অবধাতু তোমার হয় 7টা, বিসমাথকে ছাড়া কাউন্ট করলে অবধাতু হয় 6টা। আর পরীক্ষায় আসলে কিন্তু আমরা 6টাই দেখাবো, কেমন? আচ্ছা, এদের জারণ অবস্থা কত কত হতে পারে? এদের অনেক ভিন্ন ভিন্ন জারণ অবস্থা হতে পারে, তবে বেশিরভাগ সময় এদের জারণ অবস্থা পাওয়া যায় কত আমি তোমাকে বলি। স্টেবল জারণ অবস্থা হয় -3, +3 অথবা +5। আরও জারণ অবস্থা হইতে পারে, কিন্তু এগুলো হচ্ছে স্টেবল জারণ অবস্থা, কেমন? আচ্ছা, তো এদের যে যৌগগুলো আছে মানে এদের যে মৌলগুলো আছে এরা আসলে অনেক ধরনের তোমার হচ্ছে বহুরূপতা বা রূপভেদ দেখায় আসলে, কেমন? তাহলে চলো এদের হচ্ছে আমরা বহুরূপতা বা রূপভেদ নিয়ে আলোচনা করি। আসো তাহলে আমরা ফার্স্টে আসো এখানে ডিসকাশন করি। আসো যেদের বহুরূপতা বা রূপভেদকে নিয়ে কি কি রূপভেদ চলো দেখাই। আমরা চলো দেখার চেষ্টা করি এদের মৌলগুলো। আমরা একটু আগে বলে আসছি রূপভেদ জিনিসটা কি, যে একটা মৌলের ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা। ওকে, দেখো আর্সেনিক 3টা ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে চায়, অর্থাৎ আর্সেনিকের 3টা রূপভেদ আছে। এটার রূপভেদ আছে কয়টা? 3টা। আর্সেনিকের রূপভেদ কয়টা আছে বলো তো ভাই? 3টা রূপভেদ আছে। ওকে, আচ্ছা, কি কি রূপভেদ আছে আর্সেনিকের? এক নাম্বার হচ্ছে ধূসর আর্সেনিক হতে পারে, ধূসর আর্সেনিক। 2 নম্বর হচ্ছে তোমার ভাই হলুদ আর্সেনিক হতে পারে, আর 3 নম্বর হতে পারে তোমার হচ্ছে ভাই কালো আর্সেনিক। 3 নম্বর রূপভেদের নাম হচ্ছে কালো আর্সেনিক। তাহলে বুঝো আর্সেনিকের রূপভেদ আছে 3টা। কি কি হইতে পারে? ধূসর আর্সেনিক, হলুদ আর্সেনিক বা কালো আর্সেনিক। ওকে, তারপরে দেখো অ্যান্টিমনি যেটা আছে এটার রূপভেদ আছে 3টা। এটা 3টা রূপভেদ আছে। অ্যান্টিমনি যেটা আছে এটা 3টা রূপভেদ আছে। আচ্ছা, কি কি রূপভেদ দিতে পারে নামগুলো একটু মনে রাখতো আমাদের। ধাতব অ্যান্টিমনি, নাম্বার 2 আলফা অ্যান্টিমনি, নাম্বার 3 বিস্ফোরক অ্যান্টিমনি। ওকে, আচ্ছা, তো এই নামগুলো একটু আমাদের মনে রাখতে হবে ভাই। তো এটা গেল হচ্ছে আমাদের এই আর্সেনিক এবং অ্যান্টিমনির রূপভেদ। এরপরে যদি আমরা দেখি তোমার এখানে ভাই ফসফরাসের আসলে 3টা রূপভেদ আছে। দেখো এরপর যদি আমরা দেখি ফসফরাসের রূপভেদ হচ্ছে 3টা আছে। ফসফরাস এটা 3টা রূপভেদ আছে, 3টি রূপভেদ আছে। কি কি রূপভেদ আছে? 3টা রূপভেদ। নাম্বার 1 হচ্ছে তোমার শ্বেত ফসফরাস, নাম্বার 2 হচ্ছে তোমার লোহিত ফসফরাস, নাম্বার 3 হচ্ছে তোমার ভাই কালো ফসফরাস। লোহিত ফসফরাসটাকে আমরা PN নামেও ডাকি, PN। আর শ্বেত ফসফরাসটাকে আমরা P4 নামেও ডাকি। শ্বেত ফসফরাসটাকে আমরা কি নামে ডাকি ভাই? P4। কেমন? একটু আমাদের এটা চিনতে হবে। তো এডমিশনে এখান থেকে আসলে একটা কোয়েশ্চন থাকে, তোমাকে বলতে পারে এখানে এরকম যে শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাস তৈরি করো বা লোহিত থেকে শ্বেতটা তৈরি করো, কখনো কালোটার ব্যাপারে বলে না আসলে। ওকে, তাহলে চলো আমরা এখন দেখার চেষ্টা করি তোমার এখানে। আসলে নেক্সট আমরা দেখার চেষ্টা করি এখানে যে তোমার এখানে শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তর। মাঝে মাঝে জিজ্ঞেস করে এটা শ্বেত ফসফরাস, একদম ইজি রূপান্তরটা, বিক্রিয়াটা একদম ইজি। ও
লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তর চলো আমরা দেখি আসি কিরকম রূপান্তর হয় এখানে। আচ্ছা ধরো তুমি এখানে শ্বেত ফসফরাসকে নিছো, আমরা একটু আগে দেখে আসি শ্বেত ফসফরাসের সংকেত কি হয় ভাই, শ্বেত ফসফরাসের সংকেতে তোমার এখানে P4। ওকে, আচ্ছা তো আমি এখান থেকে এটাকে লোহিত ফসফরাসে কনভার্ট করবো। ওকে, এটাকে আমি লোহিত ফসফরাসে কনভার্ট করব। আরেকটাতে আমরা লোহিত ফসফরাসের সংকেত কি Pn, আরেকটাতে আমরা লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাসে কনভার্ট করব। লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাস আমরা কনভার্ট করব। কিভাবে করব দেখো, একদম সিম্পল ভাই। দেখো কিভাবে করবো, দেখো দুইটাতেই কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনকে নেওয়া লাগবে। দুইটাকে কি নেওয়া লাগবে, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনকে নেওয়া লাগবে। আচ্ছা, অর্থাৎ শ্বেত ফসফরাসকে কার্বন ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেন গ্যাসের মধ্যে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করতে হবে আয়োডিন প্রভাবকের মধ্য দিয়ে। তাহলে দেখা যাবে সেখানে লোহিত ফসফরাস তৈরি হয়ে যাচ্ছে। আর ওই লোহিত ফসফরাসকে তুমি যদি ভাই কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেনের মধ্য দিয়ে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করো, তাহলে দেখা যাবে সেখানে শ্বেত ফসফরাস তৈরি হবে। ওকে, তাহলে জিনিসটা বুঝো এখানে তোমার শ্বেত ফসফরাসকে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেনের মধ্যে চালনা করো 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়োডিন প্রভাবকের উপস্থিতিতে, তাহলে সেখানে লোহিত ফসফরাস তৈরি হবে মানে Pn। আর ওই লোহিত ফসফরাসটাকে তুমি যদি 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেনের মধ্যে চালনা করে, তাহলে তোমার শ্বেত ফসফরাস তৈরি হবে। তো কোয়েশ্চন হচ্ছে ভাই, এটাকে আমরা এটাতে যেটা হয় এখানে আসলে টেম্পারেচার নিয়ে একটা গোজামিল লাগাই ফেলি যে কোনটাতে কোন টেম্পারেচার দিব, 250 কখন দিব, 500 কখন দিব, 550 কখন দিব। আমি তোমাকে একটা সিম্পল ট্রিক্স শিখাই। দেখো আসলে বেসিক্যালি এটাকে যদি একটা ফ্লো চার্টের মাধ্যমে মনে রাখতে চাই, দেখো এখানে ফার্স্টে কি আছে, শ্বেত ফসফরাস বা P4 আছে। এখান থেকে আমি ফার্স্টে আগে লোহিত ফসফরাসে কনভার্ট করতেছি। দেন লোহিত ফসফরাসটাকে আমি আবার শ্বেত ফসফরাসে কনভার্ট করতেছি। রাইট, কাহিনী তো এটাই, তাই না? যে শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তর মানে কি, তুমি একবার শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাসে যাচ্ছ, আরেকবার লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাসে আসতেছ, এটাই তো পারস্পরিক রূপান্তর। দেখো দুই ক্ষেত্রেই কার্বন ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেনের মধ্যে চালনা করতে হবে। দেখো যাওয়ার প্রথমে টেম্পারেচার থাকবে একটু কম, পরে টেম্পারেচার থাকবে একটু বেশি। আর এখানে যদি টেম্পারেচার কম, তো এখানে একটা বিক্রিয়া ঘটানোর জন্য প্রভাবক দিতে হবে। ওকে, এটা হচ্ছে তোমার আলটিমেট বিক্রিয়া। তুমি এটা মনে রাখবা, ওটা পুরোটা মনে না রাখতে না পারলেও। একদম সিম্পল ভাই, আমি তো বলছি এটা কোডিং কিছু না। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই ভাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে তোমার নাইট্রোজেনের অক্সাইড সমূহের জারণ অবস্থা। ওকে, আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে তোমার নাইট্রোজেনের অক্সাইড সমূহের জারণ অবস্থা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভাই, এটা ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দেখো কি আছে যদি আমি তোমাকে অ্যানালাইসিস করাই। যে আমরা প্রথমে এখানে কয়েকটা করবো। আসো দেখো, আমরা এখানে সংকেত লিখবো ফার্স্টে, তারপর আমরা এখানে লিখবো যৌগের নাম, তারপর হচ্ছে আমরা এখানে লিখবো তোমার হচ্ছে ভাই জারণ অবস্থা। আচ্ছা দেখো, ফার্স্টে আমরা যদি সংকেত দেখতে চাই, আমরা চলো সংকেতগুলো লিখি। যেমন N2O হইতে পারে সংকেত, তারপরে N2O2 হইতে পারে, যেটাকে আমরা NO লিখতে পারি সংক্ষেপে। তারপর N2O3 হইতে পারে, তারপরে N2O4 যেটাকে আমরা NO2 বলতে পারি সংক্ষেপে। ওকে, NO2 বলতে পারি এটাকে। আর এটা হচ্ছে N2O5। আচ্ছা এখানে চলো আমি তোমাকে দেখাই। আসো দেখো, ফার্স্টে N2O থেকে স্টার্ট হবে। ওকে, আমি চলো এখানে আরেকবার দেখাই। দেখো N2O থেকে স্টার্ট হবে,
তারপরে N2O2 বা এটাকে আমরা সংক্ষেপে NO লিখি। তারপর হতে পারে তোমার N2O3, তারপর হতে পারে তোমার N2O4 বা সংক্ষেপে যেটাকে আমরা NO2 লিখি। তারপর হতে পারে তোমার N2O5। ওকে, এইগুলো হচ্ছে সংকেত দিতে পারে। তো চলো এদের হচ্ছে আমরা নামগুলো দেখার চেষ্টা করি। এই যৌগগুলোর নাম কি দেখো, ফার্স্টের যৌগটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড। এবং এই যৌগটাতে নাইট্রোজেনের জারণ অবস্থা থাকে +1। ওকে, সেকেন্ড যৌগ যেটা আছে সেটাকে আমরা বলি নাইট্রিক অক্সাইড। এটাকে আমরা কি বলি ভাই? এটাকে আমরা বলি তোমার হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই যৌগের জারণ অবস্থা হয় তোমার +2, মানে নাইট্রোজেনের জারণ অবস্থা হয় +2। এরপর হচ্ছে নাইট্রোজেন ট্রাই অক্সাইড। নাইট্রোজেন ট্রাই অক্সাইড, এটা জারণ অবস্থা হয় +3। তারপর এটা আমরা জানি নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাকে আমরা এটা জারণ অবস্থা হচ্ছে +4। আর এটা হচ্ছে নাইট্রোজেন পেন্টা অক্সাইড, যেহেতু 5টা আছে। নামগুলো একদম ইজি ভাই, প্রথম 2টা নামে শুধুমাত্র একটু মনে রাখতে হয়, পরে 3টা নাম তো অক্সিজেনের সংখ্যা দেখেই বোঝা যায়। নাইট্রোজেন পেন্টা অক্সাইড, এটা জারণ অবস্থায় তোমার হচ্ছে ভাই +5। তাহলে জিনিসটা বুঝো, প্রথম 2টার নামই শুধুমাত্র মনে রাখতে হয়। এটা দেখো কীভাবে মনে রাখবো, আমরা জানি জারণ অবস্থা কম থাকলে আস হয়, বেশি থাকলে ইক হয়, তাই নাইট্রিক হয়েছে। আর এখানে ট্রাইড, তারপর এখানে 2 আছে ডাই, এই জন্য এখানে 5 আছে, এই জন্য প্যান্ট। তো এগুলো তো পরেগুলো তো তোমার এমনি পারা যায়। ওকে, তো এটাই হচ্ছে তোমার নাইট্রোজেনের অক্সাইড সময় জারণ অবস্থা। এরপর তুলে চলো আমরা কোয়েশ্চন ব্যাংকে কিছু প্রবলেম সলভ করি। আমাদের হচ্ছে এখানে গ্রুপ হচ্ছে পূর্ণ শেষ, আমরা গ্রুপ সরে নিয়ে এরপর আলোচনা স্টার্ট করবো, কেমন? তাহলে আমরা প্রথমে কোয়েশ্চন ব্যাংকে কিছু প্রবলেম সলভ করে ফেলি। যেমন দেখো এখানে আমাকে ফার্স্টে কি বলছে, আমাকে ফার্স্টে বলতেছে ক্রোমিয়ামের ভর সংখ্যা হচ্ছে তোমার 52, আর ক্রোমিয়ামের পরমাণু যদি 28 যদি নিউট্রন থাকে তাহলে এর পারমাণবিক সংখ্যা ও তোমার হচ্ছে প্রোটন নির্ণয় করো। ওকে, তো আমরা সবাই মানে এটা চলো পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা হবে বা প্রোটন যাই বলুক, এখানে চলো আমরা বের করে আসো। দেখো এক নম্বর হচ্ছে আমাকে বলতেছে যে ক্রোমিয়ামের ভর সংখ্যা আমার দেওয়া আছে 52। ওকে, আর এখানে হচ্ছে আমার নিউট্রন সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা এটা হচ্ছে আমার ভাই এখানে দেওয়া আছে কত, 28টি। আচ্ছা ভালো কথা, আমাকে বলছে পারমাণবিক সংখ্যা বের করো। ওকে, তাহলে দেখো পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো আমরা সবাই জানি এই যে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার ইকুয়াল টু তোমার হচ্ছে ভর সংখ্যা হয়, যেটা এখানে দেওয়া আছে। দেখো কত, এখানে সাপোজ আমরা প্রোটন নাম্বার বের করবো, তাহলে দেখো নিউটন নাম্বার আমার কাছে দেওয়া আছে 28, আর এটা হচ্ছে আমার কাছে 52। যদি আমি ক্যালকুলেট করি, এখানে আসলে আমি ক্যালকুলেটর নিই, এখানে তাহলে 52 থেকে 28 গেলে কত থাকে, 24 থাকে। সো এটা আমার এখানে আসবে 24। তাহলে এখানে হচ্ছে আমার প্রোটন নাম্বার আসতেছে 24। আর আমরা জানি প্রোটন সংখ্যা যত হয় পারমাণবিক সংখ্যা তত হয়। তাহলে প্রোটন হচ্ছে 24, এটা হচ্ছে আমার একটা আনসার। আর আমাকে বের করতে বলছে পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা লিখব সুতরাং পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন নাম্বার, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কত হবে, পারমাণবিক সংখ্যা তোমার এখানে 24 হবে। ওকে, আশা করি জিনিসটা তোমরা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। আচ্ছা, তারপর দেখো, তারপরে 2 নম্বরে বলতেছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখো। আমরা সবাই জানি এখানে একটু ব্যতিক্রম ঘটা অবনীতির, কারণ সুস্থিতিশীল অবস্থা পাওয়ার জন্য ক্রোমিয়ামের 24 পারমাণবিক সংখ্যা থাকে। তাহলে এখানে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1 হয় এবং 3d5 হয়। এটা আমরা সবাই জানি, কারণ এখানে ওই যে তোমার হচ্ছে ভাই কী করার জন্য বলো তো, ওই যে অর্ধপূর্ণ অবস্থা থাকার জন্য 4s2-তে না থেকে 3d5 হয়। ওকে, এটা আমরা সবাই জানি, এখানে কিন্তু অবনতির ব্যতিক্রম ঘটে। এটা হচ্ছে আমার এটা দ্বারা আনসার। আশা করি আমরা এই কোয়েশ্চনটা সবাই এখানে বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আসো দেখো নেক্সট অঙ্কে আমাকে এখানে কি বলতেছে, আমাকে বলতেছে এখানে নির্মের মৌলসমূহের যোজ্যতা স্তরের ইলেকট্রোবিন্যাস দেখাও। অর্থাৎ তোমার এখানে যোজ্যতা স্তরের মানে সে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রোবিন্যাসটা আমাকে এখানে দেখাইতে বলতেছে। তো আমরা একটা কাজ করি, আসো আগে টোটাল যৌগের মৌলের হচ্ছে আমরা ইলেকট্রোবিন্যাস লিখে ফেলি, পর আমরা লিখে দেবো যোজ্যতা স্তরের ইলেকট্রোবিন্যাস হচ্ছে এত, কেমন? যেমন দেখো, তাহলে এখানে আমাকে বলতেছে ক নম্বরে
ক্লোরিন দেওয়া আছে, ক্লোরিন 17, এটা আমরা সবাই জানি। 1s2 2s2 2p6 3s2 3p5। ওকে, একটা জিনিস দেখো, তোমাকে কিন্তু যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস দেখাতে বলছে। তাহলে এখানে তুমি চাইলে এতটুকু দেখানোর পরে এখানে একটা ডটেড লাইন করে একটা বক্স করে দিতে পারো। এটাই হচ্ছে তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে এটা এখানে পাশে লিখে দিতে পারো কি, এটাই হচ্ছে আমার এখানে যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। অথবা তুমি চাইলে এই অংশটুকু লিখে না লিখে শুধু লাস্টের অংশটুকু লিখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি ফুল মার্কস পাবে এখানে। কেমন? তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস, আমরা সবাই জানি যোজ্যতা স্তর মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরকে বোঝায় ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, কিন্তু আমি বলবো কি, তুমি পুরোটা লেখার পরে লাস্টেরটাকে গোল করে দিও, কারণ নাহলে তোমার হচ্ছে ভুল হইতে পারে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যদি দেখি এরপরে এই খ Fe26। আচ্ছা, এটার তোমার হচ্ছে আগে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। আচ্ছা, সেখানে যোজ্যতা স্তর কোনটা হবে? এখানে যদিও সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, কিন্তু আমরা সবাই জানি 4s এবং 3d দুটো কিন্তু একসাথেই কিন্তু মানে একটা বিক্রিয়া অংশগ্রহণ করে। তার মানে এখানে দোনোটা হচ্ছে যোজ্যতা স্তর। তাই দোনোটা এখানে কি বলতো, যোজ্যতা স্তর। ওকে, এটা দোনোটা হচ্ছে তোমার এখানে যোজ্যতা স্তর। আমি তোমাকে একটা জিনিস বুঝাই বলি, দেখো, যদি একটা মৌল এস ব্লক মৌল হয়, যদি একটা মৌল কি হয়, এস ব্লক মৌল হয়, তাহলে তার যোজ্যতা স্তর থাকে লাস্টের শুধু এসটা। যদি একটা মৌল পি ব্লক মৌল হয়, যেমন এখানে দেখো ক্লোরিন হচ্ছে পি ব্লক মৌল, তার ক্ষেত্রে যোজ্যতা স্তর হবে লাস্টের এস এবং বি। যদি ডি ব্লক মৌল হয়, তাহলে তার ক্ষেত্রে যোজ্যতা স্তর হবে লাস্টের এস এবং ডিটা। আমি লিখে দিব তোমাকে, কেমন? আচ্ছা, তাহলে দেখো গ তো তোমার এখানে দেওয়া আছে ক্রোমিয়াম 24। তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। তাহলে এটা হবে তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস লাস্টেরটা। এটা ডি ব্লক মৌল। তারপর দেখো ক্রিপ্টন 20 তোমার এখানে দেখো জিঙ্ক 30 ঘ জিঙ্ক 30 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। আর লাস্টে যে দুটো আছে হচ্ছে আমার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। ওকে ভাই, এরপর দেখা যাচ্ছে উমো নাম্বার। ইউ নাম্বারে কি আছে? ক্রিপ্টন 36। এখানে দেখো আমরা যে এস এস পিএস পিএস ডি পিএস আর লাগবে না। দেখো 2 2 6 2 6 2 10। দেখো এখানে 30 হয়ে গেছে, এখানে 36 টাকা, তাহলে এখানে 6 দিলে চলবে, সেটা লাগবে না। তাহলে এখানে দেখো ফার্স্টে 1s বসবে, এটা 2 বসবে, এটা 3 বসবে, এটা 4 বসবে, 2 বসবে, 3 বসবে, 4 বসবে, এস এস ডি স্টার্টে 3 থেকে 3 বসবে। তাহলে এখানে এটা একটা পি ব্লক মৌল, তো এখানে এস এবং পি কে দেখালে হবে। তাহলে এক্ষেত্রে চলে একটা কাজ করি আমরা, এটা যেহেতু পি ব্লক মৌল, তাহলে 3d10টাকে আগে লিখি, 4s2টাকে পরে লিখি। আসো, তাহলে 3d10টাকে আগে লিখছি, 4s2টাকে আমরা এখানে পরে লিখছি। ওকে, যোজ্যতা স্তরকে দেখানোর জন্য, কারণ নাহলে এটা মাঝখানে পড়ে যাচ্ছিল ওই জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে আমার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। আশা করি এটা বুঝতে পারছো। ওকে ভাই, তারপর দেখো আরেকটা আছে সিলভার 47 চ সিলভার 47। কীভাবে করবো ভাই? এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস। দেখি কত করে লাগে। 2 2 6 10 12 18 20 30 34 38 48 হয়ে যাচ্ছে। ওকে, দেখুন এখানে জিনিস লক্ষ্য করে দেখো, এখানে তুমি যদি 10 দাও কত হয় দেখি তোমরা। এখানে 2 4 4 10
এতটুকুর জন্য তোমার 30 হয়, তাই না ভাই? দেখো এখানে 4 10 12 18 20 30 36 38। এখন দেখো এখানে যদি 10 দাও তাহলে এটা কিন্তু 48 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের 47 বানাতে হবে, কিন্তু এখানে তো 10 করা দরকার। তাই এখানে যেটা হবে ওই যে আবর্ণতির ব্যতিক্রম করে এখানে 1 হয়ে যাবে। এটা জিনিসটা বুঝো। এখানে তোমার 10 দিলে কিন্তু স্থিতিশীল অবস্থায় চলে যাবে, কিন্তু এখানে তখন তো 2 থেকে যাচ্ছে, তাহলে 48 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে 1 বানিয়ে দাও, 47 হয়ে যাবে এখন। কেমন? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। ওই আবর্ণতির এখানে ব্যতিক্রম করছে, তাহলে এখানে এটা 1 লিখে D10 করে দাও, 1 এবং D10। ভাই S2 রাখলে সমস্যা কোথায়? কারণ এখানে 48 হয়ে যাচ্ছে তোমার সেই ক্ষেত্রে, এই জন্য। তাহলে 1 2 3 4 5 2 3 4 3 4। ওকে, এটা তোমার এখানে তাহলে দেখো এই লাস্টের ডি এবং এস, এটাই হচ্ছে যোজিত স্তরের ইলেকট্রন বিন্যাস। তাহলে এটাকে কপি করে আনো। যোজিত স্তরের ইলেকট্রন বিন্যাস। ওকে ভাই, তাহলে চলো এবার আমি তোমাকে কয়েকটা কি পয়েন্ট এখানে লিখে দিই। কি পয়েন্ট ভাই? সেটা হচ্ছে তোমার যদি এস ব্লক হয় তাহলে সেই ক্ষেত্রে শুধু লাস্ট এসকে নিয়ে যোজিত স্তর, লাস্ট এসকে নিয়ে যোজিত স্তর। যদি তোমার এটা পি ব্লক হয়, লাস্ট এস অ্যান্ড পি কে নিয়ে যোজ্যতা স্তর। যদি ডি ব্লক হয়, লাস্ট এস অ্যান্ড ডি কে নিয়ে যোজ্যতা স্তর। ওকে, আর নর্মালি এফ তোমার থাকে না। এফ যদি থাকে তাহলে তুমি যেটা করবা সেক্ষেত্রে লাস্ট তোমার হচ্ছে ভাই আমার যতদূর মনে পড়ে এস ডি আর এফকে নিতে হয়। ওকে, আমার এটা শিওর না, এই জন্য আমি লিখে দিচ্ছি না, তবে এটা কখনো থাকে না, এটা তোমরা দেখে নিও। এটা কিন্তু কখনো পরীক্ষায় আসে না, নর্মালি এসপিডি থাকে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা তোমরা এখানে বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমরা দাগের বক্স করে দিয়ে আসো। নর্মালি এফ থেকে থাকে না, কিন্তু এফ থাকলে আমার যতদূর মনে পড়ে এই তোমার এস তারপরে ডি এবং এফটাকে কনসিডার করতে হয় লাস্ট। আচ্ছা দেখো, তাহলে এটা আশা করি আমরা এখানে বুঝতে পারছি। এরপরে চলো আমরা নেক্সট কোয়েশনে যাই। আসো দেখো, নেক্সট কোয়েশন আমাকে বলতেছে এই যে পর্যায় সারণীতে নির্মুক্ত মৌলসমূহের পর্যায় এবং তোমার এখানে গ্রুপ উল্লেখ করতে। ওকে, আচ্ছা, তো এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু তোমাকে হচ্ছে ভাই মানে বলে নাই যে আধুনিক বা মানে তোমার হচ্ছে যে প্রাচীন পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে গ্রুপ করতে, সেটা কিন্তু তোমাকে বলে নাই। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো গ্রুপ করতে পারো। চলো আমরা এখানে তাহলে কী পদ্ধতিতে করবো? আমরা আধুনিক পদ্ধতিতে করবো, কেন আমরা এখানে যেহেতু বলে নাই তাই আমরা কিন্তু সনাতনে যাবো না। ওকে, আচ্ছা, তাহলে দেখো এ আমাকে দিচ্ছে ম্যাঙ্গানিজ 25। আমরা সবাই জানি এটা চতুর্থ পর্যায়ে অবস্থিত, তাই না ভাই? ম্যাঙ্গানিজ হচ্ছে আমরা সবাই জানি কত পর্যায়ে অবস্থিত, চতুর্থ পর্যায়ে। একটা গ্রুপ সংখ্যা চাল আমরা ইজিলি বের করতে পারি কীভাবে? 2 এবং 5কে যোগ করে দাও, 7 হয়, তাহলে এখানে গ্রুপ কিন্তু 7। আমরা বলছিলাম কিন্তু 21 থেকে 28-এর মধ্যে এই গ্রুপ রুলটা কিন্তু খাটবে। গ্রুপ হচ্ছে এখানে 7। ওকে, বা আমরা এখানে 07 লিখতে পারি। আচ্ছা, বি আয়োডিন 53। দেখো, আমরা জানি যে ফেল করলে বলবো আমি আগে, তাহলে ফেল হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, ফেল করলে বলবো আমি। এটা হচ্ছে পঞ্চম পর্যায়ের মৌল, এবং তোমার হচ্ছে এটা হচ্ছে যে গ্রুপ 17তে আছে, হচ্ছে তোমার 5তম পর্যায়ে, এবং গ্রুপ হচ্ছে তোমার এখানে 17। ওকে, তারপরে তোমার এখানে সি নাম্বার আছে রুবিডিয়াম হচ্ছে এখানে কত? 37। তারপরে জানি যে হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, তাহলে এটা কত নাম্বার পর্যায়ে হবে? এটা হাই লিনাকে রুবি, তাহলে 5 নম্বর পর্যায়ে হবে, তাহলে 5তম পর্যায়ে, 5তম পর্যায়ে। গ্রুপ হবে তোমার এখানে 1, 5তম পর্যায়ে, আর গ্রুপ হবে এই ক্ষেত্রে হচ্ছে 1,
0 1। আচ্ছা এগুলোকে তুমি চাইলে কিন্তু লেটিনে দিতে পারতা কীভাবে? এটা 7 এ হইতো, এটা তোমার হইতো না 7 এ না, এটা 7 বি হইতো, এটা রাইট, যেহেতু ডি ব্লক মূল, এটা 7 বি হইতো। তারপরে তোমার এটা কত হইতো ভাই? এটা হইতো 7 এ, এটা কত হইতো? 1 এ, রাইট, ডি। ক্যাডমিয়াম 48। আচ্ছা এটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। এটা তোমার হচ্ছে যে এটা আমাদের ইলেকট্রোবিন্যাস করে বের করতে হবে। ওকে, তাহলে চলো আমরা ইলেকট্রোবিন্যাসটা দেখে আসো ক্যাডমিয়াম 48-এর। আচ্ছা একটু আগে আমরা এখানে দেখে আসছি, এখান থেকে দেখা যায় আসলে এখানে তাহলে 5s2 হবে জাস্ট, কারণ এটা দেখো 47 না, এটা দেখো 47। তো ক্যাডমিয়াম কত? ক্যাডমিয়াম হচ্ছে 48। তোমাকে আসলে এটা ইলেকট্রোবিন্যাস করে বের করতে হবে। ওকে, তো এখান থেকে দেখতেছি 5s2 আর হচ্ছে যে 4d10, তাহলে 5 পর্যন্ত গেছে। তাহলে এটা হবে তোমার এখানে 5 নম্বর পর্যায়ে, যেহেতু 5s2 4d10 যোগফল যেহেতু এখানে কত হচ্ছে ভাই দেখো তো, যোগফল যেহেতু এখানে তোমার হচ্ছে 12 হচ্ছে, দেখো কারণ এটা 5s2 থাকবে আর এখানে 4d10, তো s2 আর 2 আর 10 যোগ করলে 12 হয়, তাহলে এটা কিন্তু 2b গ্রুপ হবে। ওকে, অথবা তুমি গ্রুপ 12 বলতে পারো, জিঙ্কের গ্রুপে থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার পঞ্চম পর্যায়ে থাকবে, 5তম পর্যায়ে, এবং তোমার এখানে হবে গ্রুপ হবে 12, অথবা তুমি এখানে লিখতে পারো 2b। আচ্ছা কেমনে? আমি তোমাকে চলো এটা দেখাই দিয়ে আসো। এইটা তো আমি জানি না এটা, তাই না? তাহলে আমাকে ইলেকট্রোবিন্যাস করতে হবে এটার। কীভাবে করবা? ss ps ps dps dps। তাহলে দেখো 2 2 6 2 6 2 10 6 2 10 6 হয়েছে কয়টা হয়েছে দেখি, 4 8 4 10 12 18 20 30 36 38 48। আচ্ছা এখানে তো হয়ে গেছে, তাহলে যাওয়ার দরকার নেই। তাহলে এখানে 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5। পি স্টার্ট হয় 2 থেকে 2 3 4, ডি স্টার্ট হয় 3 থেকে 3 4। তাহলে দেখো এখানে 5 পর্যন্ত গেছে, তাই পর্যায়ে এখানে 5 হয়েছে, আর এখানে গ্রুপ এই লাস্টের 2 আমরা জানি না ডি ব্লকের ক্ষেত্রে কী করতে হয়, লাস্টের 2টাকে কাউন্ট করতে হয়। এখানে 12 হয়েছে যোগফল, 12 হলে আমরা সবাই জানি 2b হয়। ওকে, আচ্ছা তাহলে দেখো ই নাম্বার এই হচ্ছে রেডন তোমার এখানে 86। আমরা জানি যে জিনা ও মানে হ্যানা আর করিম জিনিয়াস রাঁধুনি ছিল, তো এটা গ্রুপ 18তে ছিল, এবং 0তম পর্যায়ে আমরা 0তম গ্রুপ আমরা বলতে পারি। এটা কত নম্বর পর্যায়ে আছে? হ্যানা আর করিম জিনিয়াস রাঁধুনি 6 নম্বর পর্যায়ে আছে। এটা আছে তোমার এখানে 6তম পর্যায়ে, 6তম পর্যায়ে, এবং এটা গ্রুপ কত ভাই? গ্রুপ হচ্ছে এটার 18, আমি বলতে পারি 0। ওকে, আচ্ছা এফ প্লাটিনাম 78। এটাটা আমি জানি না ভাই, এটা আমাকে চেক করতে হবে প্লাটিনাম 78 কত হয়। চলো আমরা চেক করি আসো। তাহলে আমরা এখানে প্লাটিনাম 78-এরটা চেক করব। তাহলে এখানে দেখো এতটুকু তো ঠিক থাকবে এখানে, তাই না? 48 পর্যন্ত গেছে এখানে। তাহলে এখানে কী হচ্ছিলো দেখো, ss ps ps dps dps d, দাঁড়াও, ss ps ps dps dps fdps, রাইট? জিনিসটা বুঝো, ss ps ps dps dps fdps। ওকে, তাহলে 48 54 56 70 78। ওকে, তাহলে এখন দেখো এখানে যদি 78 হয়েছে জিনিসটাতে, তাহলে এখানে আমাদের কত হবে দেখো, খেয়াল করে দেখে আসো আমরা এখানে। তাহলে চলো প্রথমে আগে নাম্বারিং করি। তাহলে এখানে হচ্ছে যে দেখো পি, এখানে এসটাকে করি, দেখো এখানে 5s হয়েছে, তো তাহলে এর পরবর্তী এসটা কত হবে? 6 হবে। আর এটা তো যাওয়া লাগে নাই, তাহলে এখানে যাওয়া লাগতেছে। আচ্ছা দেখো 78 হয়েছে না, এদের পর্যন্ত 30 36 38 48 54 56 70 78। ঠিক আছে, 78 হয়েছে। তাহলে দেখো এখানে 6 হয়েছে, তো তারপর দেখো এখানে 4d না, তাহলে পরেরটা কত হবে? 5d হবে। তারপর এখানে তোমার এফ স্টার্ট হয় 4 থেকে 4f হবে, আর পি তো এখানে 4p ছিল, তাহলে এটা 5p হবে। দেখো এটাই তোমার ইলেকট্রোবিন্যাস, তাই না? সব কিছু লিখছি না? হ্যাঁ। আর এখানে আমাকে বলো তো, এটা তাহলে সর্বোচ্চ পর্যায়ে কত গেছে? 6-এ, তাহলে এটার পর্যায়ে হবে কত? 6। তাহলে এটা হবে তোমার 6তম পর্যায়ে, এটা হবে তোমার 6তম
পাওয়া যায়। আচ্ছা এটা গ্রুপ কত হবে বলতে পারবা? গ্রুপ নির্ণয়ের জন্য আমার আগে দরকার এটা কোন ব্লক মৌল সেটাকে খুঁজে বের করা। দেখো তো এখানে লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করছে ডি অরবিটালে, তাহলে এটা ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌলের ক্ষেত্রে লাস্ট এস এবং ডিকে কাউন্ট করতে হয়, এটা আমরা গত ক্লাসে শিখছি। তাহলে এস এবং ডি মিলে কত আছে? 2 এবং 8 মিলে 10 আছে। তাহলে 10 থাকলে যোগফলকে আমরা তোমার হচ্ছে যে এটা গ্রুপ নাম্বার 10 হবে, অথবা আমরা বলতে পারি এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে যে 8B হবে। ওকে, তাহলে এটা হয় গ্রুপ নাম্বার 10 হবে, আর এটাকে আমরা বলতে পারি 8B, কারণ আমরা জানি 9 10 8 9 10 হলে গ্রুপ নাম্বারে কত 8B হয়। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমাদের এই কোয়েশ্চনটার আনসার শেষ। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখি, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখি। এখানে আমাকে বলছে কি, এখানে আমাকে বলতেছে নিচের মৌলগুলোর পরমাণু ইলেকট্রোবিন্যাস দেওয়া হলো, মৌলগুলোর সংকেত লেখো। এখানে D5S1, তাহলে আমি বুঝতে পারতেছি এটা হবে ক্রোমিয়াম। ওকে, এখানে দেওয়া আছে কত D5S1, তাহলে এটা কত হবে? এটা তোমার এখানে হবে ক্রোমিয়াম। চলো এখানে আমি লিখে দিয়ে আসো, এক সেকেন্ড। তাহলে চলো এখানে আমি লিখে দিই, এটা একটু করে নিচে নামাই দিই, এটাকে দাঁড়াও। তাহলে আসলে আমাদের এখানে এ নাম্বার কী হবে? সলিউশন যদি করি, এখানে দেখো এত হবে হচ্ছে আমাদের ভাই ক্রোমিয়াম। ওকে, আচ্ছা 2 নাম্বারটা দেখে আসো, বি এ নাম্বারে হবে তাহলে আমাদের এখানে ক্রোমিয়াম। দেখো বি নাম্বার কী হবে? বি নাম্বার D10S1, তাহলে এটা আমরা বুঝতে পারছি এটা কপার হবে, 29 হয়। আচ্ছা, তারপর তোমার এখানে 3 নাম্বারটা কী হবে? দেখো 3 নাম্বারে এখানে S2P5 লেখা, তার মানে এটা হচ্ছে যে গ্রুপ নাম্বারে যে হ্যালোজেনের মধ্যে আছে, যেহেতু পি ব্লক মৌল। তো 5 নাম্বার পর যে হ্যালোজেন কোনটা থাকে? ফ্লোরিন থাকে 2 নাম্বারে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে এটা আয়োডিন হবে। 5 আয়োডিন থাকে, তাহলে এটা হবে সি নাম্বার হবে আয়োডিন, রাইট। আর এখানে দেখো S2P5, তার মানে এটা হ্যালোজেন, যেটা 4 নাম্বারের, তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, এটা হবে ব্রোমিন। আচ্ছা, আর এখানে ই নাম্বার কী হবে? দেখো ই নাম্বারে আছে S2P4, তার মানে এটা হচ্ছে যে 16 নাম্বার গ্রুপে আছে। তো 3 নাম্বার 16তে কে থাকে? 3 নাম্বার 16 থাকে OSSতে পড়ে, তাহলে OS সালফার। তাহলে এইভাবে হচ্ছে আমরা গ্রুপ এরিয়াগুলো চিহ্নিত করে ফেললাম। এটা একদম ইজি ছিল, 10 নাম্বার পেয়ে যাবে এখান থেকে। কেমন? তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে কোয়েশ্চেন ব্যাংকে কিছু প্রবলেম সলভ করলাম এবং হচ্ছে আমরা গ্রুপ 15 শেষ করছি। আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করবো তোমার হচ্ছে গ্রুপ 16কে নিয়ে। তাহলে চলো প্রথমে আমরা দেখি হচ্ছে গ্রুপ 16 তবে কারা কারা আছে। গ্রুপ 16তে তোমার আছে হচ্ছে ভাই অক্সিজেন, আমরা জানি OSSতে পড়ে, তার মানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, তারপরে তোমার এখানে আছে পোলোনিয়াম। ওকে, তো এদেরকে আমরা বলি তোমার হচ্ছে ভাই চ্যালকোজেন। এদেরকে আমরা কি বলি ভাই? এদেরকে আমরা বলি তোমার হচ্ছে চ্যালকোজেন। চ্যালকোজেন মানে কি ভাই? এরা হচ্ছে আকরিক উৎপাদনকারী মৌল। এরা হচ্ছে কি বলতো? এরা হচ্ছে তোমার আকরিক উৎপাদনকারী মৌল। ওকে, আচ্ছা ভালো কথা। দেখো এখানে মধ্যে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন আমাদের প্রথমে অক্সিজেনের ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অক্সিজেনের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে ভাই -2। অক্সিজেনের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে তোমার -2। স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে তোমার ভাই -2, কিন্তু অক্সিজেনের জারণ অবস্থা যদি তোমার -1 হয় তাহলে সেটাকে আমরা বলি পার অক্সাইড। অক্সিজেনের জারণ অবস্থা যদি -1 হলে সেটাকে আমরা বলি তোমার হচ্ছে কি বলতো? পার অক্সাইড। আর যদি অক্সিজেনের জারণ অবস্থা -12 হয়, যদি এটার জারণ অবস্থা যদি -12 হলে সেটাকে আমরা কি বলি ভাই? সেটাকে আমরা বলি সুপার অক্সাইড। ওকে, সুপার অক্সাইড। আচ্ছা, এরপরে আমরা চলো এখন দেখার চেষ্টা করি যে এখানের মধ্যে আসলে এদের অনেক রূপভেদ পাওয়া যায়। যেমন তুমি যদি দেখো অক্সিজেনের 2টা রূপভেদ আছে। অক্সিজেনের রূপভেদ আছে 2টা। একটা হচ্ছে তোমার ভাই O2 এবং একটা তোমার আছে হচ্ছে O3। ওকে, মানে ওজোন এবং অক্সিজেন গ্যাস। আচ্ছা, এরপর তুমি যদি দেখো সালফারের রূপভেদ, এটা অনেক ইম্পর্ট্যান্ট তোমার জন্য। ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, সবার জন্য ইম্পর্ট্যান্ট সালফারের রূপভেদ। আমি তোমাদেরকে শর্টকাট শেখাবো। দেখো এটার জন্য আগে আমরা দেখাই যাই। দেখো সালফারের রূপভেদ, সালফারের 3টা রূপভেদ আছে ভাই। এটাকে আমরা বলি দানাদার সালফার, তারপরে একটাকে আমরা বলি 2 নম্বরটাকে বলি অদানাদার সালফার। অদানাদার সালফার
আর 3 নাম্বারটাকে আমরা বলি তোমার এখানে ভাই তরল সালফার। ওকে। আচ্ছা, দানাদার সালফার যারা আছে এরা আবার 2 ধরনের হতে পারে। এটাকে আমরা বলি রম্বিক সালফার, বা যেটাকে সংক্ষেপে আলফা সালফারও বলা হয়। তারপর আরেকটাকে আমরা বলি মনোক্লিনিক সালফার, যেটাকে আমরা বিটা সালফারও বলি। ওকে। আচ্ছা, অদানাদার সালফার যারা এরা আবার 2 ধরনের হয়। এটা হচ্ছে আমরা প্লাস্টিক সালফার বলি, যেটাকে আমরা গামা সালফারও বলে থাকি। আর একটা হচ্ছে আমাদের ভাই দুগ্ধ সালফার, যেটাকে আমরা ডেল্টা সালফারও বলে থাকি। তরল সালফারও 2 ধরনের, ল্যামডা সালফার, যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। আর একটা হচ্ছে তোমার হচ্ছে মিউ সালফার, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই কোনটা মানে আমরা কীভাবে সবগুলো মনে রাখবো? আমরা 3টা ওয়ার্ড মনে রাখবো জাস্ট। এটার জন্য মনে রাখবো আমরা দামরা, এটার জন্য মনে রাখবো আমরা আপদ, এটার জন্য মনে রাখবো আমরা ভাই তোমার তমাল। দেখো কিভাবে, দেখো দামরার দা আছে, দা থেকে মনে রাখবো দানাদার, র থেকে মনে রাখবো রম্বিক, ম থেকে মনে রাখবো মনোক্লিনিক। আপদের আ থেকে মনে রাখবো দানাদার, প থেকে মনে রাখবো প্লাস্টিক, দ থেকে মনে রাখবো দুগ্ধ। তমালের ত থেকে মনে রাখবো তরল, ম থেকে মনে রাখবো মিউ, ল থেকে মনে রাখবো ল্যামডা। তার মানে দামরা, তার মানে দানাদার, মনোক্লিনিক আর রম্বিক। আপদ তার মানে অদানাদার, প্লাস্টিক এবং দুগ্ধ। তারপরে হচ্ছে তমাল, তরল, ল্যামডা এবং মিউ। এটা তোমাকে মনে রাখতে হবে ভাই, কেমন? আশা করি জিনিসটা তোমরা এখানে ভাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এরপরে চলো আমরা আলোচনা করি আসল জিনিসটা যেটা নিয়ে, সেটা হচ্ছে অক্সিজেনের অক্সাইড সমূহের প্রকারভেদ নিয়ে আলোচনা। তাহলে আমরা এখানে আলোচনা করবো তোমার এখন অক্সিজেনের অক্সাইড সমূহ। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে মাস্ট এমসিকিউ পাবা তুমি, মাস্ট অক্সিজেনের অক্সাইড সমূহ। ওকে, একটা 3 স্টার টপিক, 3 স্টার না 5 স্টার বলে, এটা সমস্যা নেই। মাস্ট এখান থেকে তুমি এমসিকিউ পাবা। যেমন দেখো অক্সিজেন অক্সাইড সমূহ বিভিন্ন প্রকার হতে পারে। যেমন অক্সিজেন অক্সাইড সমূহ অম্লীয় অক্সাইড হতে পারে, মানে অম্লের মতো আচরণ করে। আচ্ছা ভাই, অম্লীয় অক্সাইডের উদাহরণগুলো কারা কারা আছে? অম্লীয় অক্সাইড কারা কারা আছে? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, তারপরে তোমার হচ্ছে P2O5 ইত্যাদি। কেমন? আচ্ছা, আমাদের শুধু অম্লীয় অক্সাইড কাকে বলে সেগুলো মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট মনে রাখতে হবে কোনটার এক্সাম্পল কি। কেমন? কাকে বলে গুলো সেগুলো আমি আস্তে আস্তে তোমাকে বলে যাচ্ছি। যেমন অম্লীয় অক্সাইড জিনিসটা কি? যারা হচ্ছে যে ক্ষারের সাথে বিক্রিয়া করে পানি এবং লবণ তৈরি করে, যে সকল অক্সাইড। আচ্ছা, এরপর আছে তোমার হচ্ছে ভাই ক্ষারীয় অক্সাইড বা ক্ষারকীয় অক্সাইড। ভাই এদের এক্সাম্পল কোনগুলো? এদের এক্সাম্পল হচ্ছে তোমার এখানে আমরা যদি দেখি আসো, এদের এক্সাম্পল হচ্ছে Na2O, তারপরে তোমার এখানে হচ্ছে K2O, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, কপার অক্সাইড, আয়রন অক্সাইড ইত্যাদি। ভাই কীভাবে কী মনে রাখবো সব আমি শেখাচ্ছি, একটু ধৈর্য ধরে যাচ্ছে। কেমন? 3 নম্বরে তোমার আছে হচ্ছে ভাই প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড হচ্ছে যে এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে না, অম্লের সাথে বিক্রিয়া করে না, এরা নিরপেক্ষ থাকে। কেমন? প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড কারা কারা? প্রশম অক্সাইড তোমার এখানে হচ্ছে H2O, CO, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। কেমন? আচ্ছা, এরপরে 4 নম্বর আছে উভধর্মী অক্সাইড। আচ্ছা, উভধর্মী অক্সাইডে যাওয়ার আগে দেখো এখান থেকে কোয়েশ্চন কোথা থেকে করে। মেইনলি কোয়েশ্চন তোমার হবে এই 2টা থেকে এবং এই 2টা থেকে, মেইনলি এখান থেকে কোয়েশ্চন করে। এই 2টা থেকে প্যাস খায় মানুষজন, বাকিগুলো মনে থাকে। দেখো এখানে NO2 N2O5 এরা কিন্তু অম্লীয় অক্সাইড, NO এবং N2O এরা প্রশম অক্সাইড। ভাই কীভাবে মনে রাখবো? একটা জিনিস দেখো, এইটার ক্ষেত্রে অক্সিজেন আছে 2টা, এখানে অক্সিজেন আছে 5টা, এখানে অক্সিজেন আছে 1টা, অক্সিজেন আছে 1টা। তাহলে যদি মনে রাখবা একটা করে যদি অক্সিজেন থাকে তাহলে সেটা হবে প্রশম অক্সাইড। শর্টকাট টেকনিকটা কি বলতো? শর্টকাট টেকনিকটা হচ্ছে যে একটি করে অক্সিজেন থাকলে
মানে এটা শুধুমাত্র নাইট্রোজেনের ক্ষেত্রে রুলসটা, হ্যাঁ, কারণ এখানে মানুষজন প্যাঁচ খেয়ে যায়, এগুলো সারাদিন মুখস্থ রাখতে যায়, 1 মিনিট পড়লে 2 মিনিট পরে ভুলে যায়। তো এটা যেন তুমি না ভুলো, এই ব্যবস্থা আমি করতেছি। কীভাবে মনে রাখবা দেখো, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তার মানে যদি একটা করে যদি অক্সিজেন থাকে তাহলে সেটা কীভাবে বলো তো, একটা করে অক্সিজেন থাকলে তোমার সেটা হবে তোমার হচ্ছে ভাই এইখানে প্রশম অক্সাইড। ওকে, তাহলে মনে রাখবে একটি করে অক্সিজেন থাকলে সেটা হবে তোমার হচ্ছে ভাই প্রশম অক্সাইড, সেটা তোমার হচ্ছে যে প্রশম অক্সাইড। ওকে, আরেকটা জিনিস মনে রাখবো, যদি একাধিক অক্সাইড থাকে, যদি তোমার কি থাকে একাধিক যদি অক্সিজেন থাকে, অক্সিজেন একাধিক হলে মনে রাখবো সেটা হচ্ছে তোমার অম্লীয় অক্সাইড। ওকে, অক্সিজেন একাধিক থাকলে সেটা হবে তোমার এখানে ভাই অম্লীয় অক্সাইড। তাহলে তোর জিনিসটা তোমাকে আমি আরেকবার বুঝাই বলি। এখানে মেইনলি ঝামেলা হয় প্রশম আর অম্লীয়র মধ্যে, এই দুটা নিয়ে, কারণ এই দুটা থেকে কোয়েশ্চেন বেশি আসে। এখানে তুমি কীভাবে মনে রাখবা দেখো, একটা অক্সিজেন থাকলে সেটা হচ্ছে প্রশম অক্সাইড, আর যদি একাধিক অক্সিজেন থাকে তাহলে সেটা তোমার এখানে হচ্ছে অম্লীয় অক্সাইড। ওকে, আর এগুলো একটা তুমি মনে রাখবা, দেখলে তোমার একবার রিডিং করলে এগুলো মনে থাকবে। ওকে, তারপরে তো তোমাকে আমি কিছু টেকনিক শিখাতে পারি। সেটা কি দেখো, এখানে কার্বন, সালফার, ফসফরাস এরা নর্মালি অধাতু হয়, সাধারণত অধাতুর অক্সাইডগুলো অম্লীয় অক্সাইড হয়। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন এগুলো ধাতু হয়, ধাতুর অক্সাইডগুলো তোমার এখানে ক্ষারীয় হয়। এভাবে তুমি মনে রাখতে পারো, কিন্তু নেসেসারি না আর কি। হ্যাঁ, এগুলো থেকে কোয়েশ্চেন আসে না নর্মালি কোয়েশ্চেন এই দুটো থেকে আসে, যে একাধিক অক্সিজেন থাকলে অম্লীয় অক্সাইড, একটা করে থাকলে প্রশম অক্সাইড। এবার আসে উভধর্মী অক্সাইড, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবগুলো মনে রাখতে হবে। উপরেরগুলা যেটা পরে সে অতটুকু মনে রাখলেই চলে। তো এই উভধর্মী অক্সাইড সবাইকে মনে রাখা লাগবে। এখন সবাইকে মনে রাখবো আমরা কীভাবে, একটা ছড়ার মাধ্যমে। দেখো, উভধর্মী অক্সাইড আমরা একটা ছড়ার মাধ্যমে মনে রাখবো। সেটা হচ্ছে যে, জনি তুমি আজ ইন্ডিয়া গেলে, সোনা পাবেই বললাম। কে আচ্ছা, কি মনে রাখবো ভাই, জনি তুমি আজ ইন্ডিয়া গেলে সোনা পাবে বললাম। জনি দিয়ে মনে রাখবা জিঙ্ক অক্সাইড, তুমি দিয়ে মনে রাখবা টেলোনিয়াম অক্সাইড, আজ দিয়ে মনে রাখবা অ্যালুমিনিয়াম অক্সাইড, ইন্ডিয়া দিয়ে মনে রাখবা ইন্ডিয়াম অক্সাইড, গেলে দিয়ে মনে রাখবা গেলিয়াম অক্সাইড, সোনা দিয়ে মনে রাখবা এসএন অক্সাইড, পাবে দিয়ে মনে রাখবা ল্যাড অক্সাইড, মনে রাখবা PbO2, বেরিলিয়াম অক্সাইড। ওকে, এখানে এই দুইটা কিন্তু ঝামেলা আছে, একটা হচ্ছে ইন্ডিয়াম অক্সাইড, হচ্ছে গেলিয়াম অক্সাইড। তো তোমাদের কোনো জায়গায় ইন্ডিয়াম অক্সাইড এবং গেলিয়াম অক্সাইডকে ক্ষারীয় অক্সাইড বলছে, যেমন আমরা দেখো এখানে লিখে আসছিলাম ক্ষারীয় অক্সাইড। আবার কোনো জায়গায় আসলে তোমার হচ্ছে যে উভধর্মী অক্সাইডে বলছে। তো তুমি মানে নর্মালি পরীক্ষায় তোমাকে অপশন একটা দেওয়া থাকবে হয়তো, মানে হয় উভধর্মী দিবে, নাহলে তোমার এখানে ক্ষারীয় দিবে। তো যেটা দেওয়া থাকবে সেটাই তুমি দেখাবা। ওকে, তার মানে এই দুইটা ক্ষারীয় হইতে পারে, অম্লীয় মানে উভধর্মীয় হতে পারে, একটু মানে মাথা রাখিও বিষয়টা, কেমন? আচ্ছা, জিনিসটা বোঝার একবার বুঝাই বলি। এখানে এই যে ইন্ডিয়াম এবং গ্যালিয়াম যেটা আছে, এরা কিছু জায়গায় ক্ষারীয় লিখছে, এদেরকে কিছু জায়গায় আবার উভধর্মী লিখছে। সো কনফিউশনে পড়ার কিছুই নেই, তোমার অপশনে শুধু একটাই দেওয়া থাকবে, হয় উভধর্মী নাহলে ক্ষারীয়। আর যদি অপশনে একটাই দেওয়া থাকে তাহলে তুমি হচ্ছে যেখানে এই যে ক্ষারীয়টাই মনে রাখিও। ওকে, উভধর্মীটা তখন আর মনে রাখার দরকার নেই, কিন্তু দুই জায়গাতে তোমার এটা দেওয়া আছে আর কি। তো কোনো জায়গায় ক্ষারীয় দেওয়া, কোনো জায়গায় উভধর্মী দেওয়া। তো তোমার অপশনে যেটা থাকে যে কোনো একটা দেখালে তুমি ফুল মার্কস পাবা। ওকে, আচ্ছা, এটা তো আশা করি বুঝতে পারছো। এখানে এরপরে দেখো 5 নাম্বার আছে তোমার হচ্ছে ভাই উভধর্মী অক্সাইড, মিশ্র অক্সাইড। 5 নাম্বারে তোমার এখানে আছে মিশ্র অক্সাইড। উভধর্মী অক্সাইড তুমি বুঝো যে যারা হচ্ছে তোমার ওই ক্ষারক এবং অম্লীয় উভয় অবস্থায় থাকতে পারে, অন্য উভয় অবস্থায় মানে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, মিশ্র অক্সাইড মানে কি, এটা দুইটা অক্সাইডের সমন্বয়ে তৈরি হবে, যেমন Fe3O4, এটা একটা মিশ্র অক্সাইড। কেন? কারণ এটা দুইটা অক্সাইডের মিশ্রণ মানে সংমিশ্রণে তৈরি হয়। কি একটা হচ্ছে FeO আর এটা হচ্ছে তোমার Fe2O3। ওকে, তারপরে তোমার এখানে আছে Mn3O4, এটা মিশ্র অক্সাইড। কেন Mn3O4? কারণ এটাও দুইটা অক্সাইডের সমন্বয়ে তৈরি হয়। কি MnO প্লাস MnO2। তারপরে তোমার একটা আছে এখানে Pb3O4, এটাও তোমার একটা মিশ্র অক্সাইড। কেন? কারণ এটাও দুইটা অক্সাইডের সমন্বয়ে তৈরি হয়। ওকে, আশা করি জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছিলাম না ভাই। এরপরে আমরা দেখি 6 নম্বর পাওয়ার অক্সাইড। 6 নম্বর আছে উদাহরণ হচ্ছে ভাই পাওয়ার অক্সাইডের। আচ্ছা, পাওয়ার অক্সাইড কারা হয় ভাই? আমরা সবাই 9-10 থেকে জানি।
পাওয়ার অক্সাইডে তোমার আছে Na2O2, BaO2, K2O2, K2O2 কে আমরা একটা কেও লিখতে পারি। এদের মধ্যে তো আমাদের পাওয়ার অক্সাইড দেখা যায়। আচ্ছা, এরপরে ছিল আমাদের সুপার অক্সাইড। ভাই সুপার অক্সাইড কারা কারা হয়? KO2, এটা একটা সুপার অক্সাইড। ওকে, আচ্ছা, এরপরে তোমার আছে পলি অক্সাইড। পলি অক্সাইড জিনিসটা কি? যেখানে একাধিক অক্সিজেন থাকবে সেটা হচ্ছে আমাদের পলি অক্সাইড। ওকে, যেখানে একাধিক অক্সিজেন থাকবে সেটাকে আমরা বলি পলি অক্সাইড। যেমন এক্সাম্পল যদি দেখি MnO2, এখানে একাধিক অক্সিজেন আছে, এটা কিন্তু পলি অক্সাইড। যেমন এখানে দেখো, এগুলোও কিন্তু পলি অক্সাইড, কারণ এখানে একাধিক অক্সিজেন আছে। ওকে, একাধিক অক্সিজেন থাকলে সেটাকে আমরা বলি পলি অক্সাইড। তারপরে তোমার হচ্ছে ভাই ধরো PbO2, ওগুলো পলি অক্সাইড। আরেকটা আছে সাব অক্সাইড। অক্সিজেন যদি তুলনামূলক কম থাকে সেটাকে আমরা বলি সাব অক্সাইড। 9 নম্বরে দেখো, 9 নম্বর এক্সাম হচ্ছে সাব অক্সাইড। অক্সিজেন যদি কম থাকে তাহলে সেটাকে আমরা বলি সাব অক্সাইড। যেমন কীরকম, ধরো Pb2O, তো এটার এক্সাম্পল হচ্ছে তোমার একটা Pb2O। দেখো এখানে লেয়ার আছে দুইটা, অক্সিজেন আছে একটা, তাই অক্সিজেন কম হওয়ার কারণে এটাকে আমরা কি বলতে পারি? সাব অক্সাইড বলতে পারি। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, এরপরে চলো এখানে আমরা আরেকটা জিনিসে যাই। এখানে আমাদের একটু করে স্পেস খালি আছে, চলো আমরা একটু আলোচনা করি এখানে সালফারের যৌগসমূহকে নিয়ে। চলো আমরা কয়েকটা সালফারের যৌগ নিয়ে আলোচনা করি। ওকে, সালফারের যৌগ। দেখো, সালফারের 3টা যৌগকে নিয়ে আমরা আলোচনা করবো একটু করে। একটা হচ্ছে H2SO4, একটা তোমার হচ্ছে SO2 সালফার ডাইঅক্সাইড, এবং একটা তোমার হচ্ছে H2S। এই 3টা যৌগকে নিয়ে আমরা একটু করে আলোচনা করবো। দেখো কী কী আলোচনা করবো, দেখো এক বক্স করে দিই। H2SO4, SO2 এবং তোমার H2S। দেখো, ফার্স্ট কথা, আমরা সবাই জানি H2SO4 কি একটা অ্যাসিড, SO2 এটা একটা কি, এটাও একটা অ্যাসিড, H2S এটাও একটা কি, এটাও একটা অ্যাসিড। ওকে, আচ্ছা, এখানে আমরা মনে রাখবো এই যে H2SO4 এটা কিন্তু জারক হয়, SO2 যেটা আছে এটা তোমার হচ্ছে বিজারক হয়। একটু মনে রাখো ভাই, কারণ মাঝে মাঝে এমসিকিউ জিজ্ঞেস করে। আর H2S এটাও কিন্তু তোমার বিজারক হয়। ওকে, H2Sকে আমরা নিরোধক হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা ভাই, নিরোধক জিনিসটা কি? নিরোধক হচ্ছে যারা অন্যান্য মৌল বা যৌগ থেকে পানি বের করে আনবে। SO2কে আমরা বিরঞ্জক হিসেবে ব্যবহার করি। আর H2S যেটা আছে এটাকে আমরা অধক্ষেপণ বিকারক হিসেবে ব্যবহার করি। এদের কি ব্যবহার এবং এরা কী হিসেবে কাজ করে আমরা জাস্ট করে দেখলাম। অধক্ষেপণ বিকারক, এগুলো নর্মালি এমসিকিউতে মাধ্যমে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের গ্রুপ 16 আসলে শেষ। আমরা হয়তো নেক্সট দিন আজকে আসলে সময় হবে না, তাহলে আমি গ্রুপ 17 স্টার্ট করতাম। তাহলে চলো আমরা কিছু এমসিকিউ সলভ করে আসো। ওকে, যেমন দেখো, তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে কি, যে কোন ধাতু বুনসেন শিখায় বর্ণবর্ষণ করে না? আমরা জানি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, তাদের হচ্ছে তোমার ভাই ওই যে আকার ছোট হওয়ার কারণে শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না। সোডিয়াম আয়ন ক্যাটায়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো, সোডিয়াম হচ্ছে এটা অ্যাস ব্লক মৌল, আমরা জানি অ্যাস ব্লক মৌলগুলো ডায়াম্যাগনেটিক হয়। ওকে, অ্যাস ব্লক মৌলগুলো আমরা সবাই জানি ডায়াম্যাগনেটিক হয়। এরপরে কোয়েশ্চেন করছে সেমি মেটাল কয়টি? অবধাতু, আমরা জানি অবধাতু কয়টা, বলো তো 6টা। তারপর জিজ্ঞেস করছে নিষ্ক্রিয়, তোমার এখানে নিষ্ক্রিয় মৌলের গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটি? কোনটা হবে একটু চিন্তা করো তো, ভিডিও অফ করে। আনসার হবে তোমার হচ্ছে নাইট্রোজেন। কেন নাইট্রোজেন হবে আমি তোমাকে বুঝাই বলি। তুমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, নাইট্রোজেন 7 হয়, তো এটা যদি ইলেকট্রন বিন্যাস দেখো 1s2, 2s2, 2p3 হয়, রাইট? তো পিটাকে তুমি যদি একটু ভাঙে দেখো, এইখানে কিন্তু পিটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় থাকে। তাই অর্ধপূর্ণ অবস্থায় থাকে বলে এ তোমার কি করতে চায় না, অন্য কারোর সাথে রিয়াকশন করতে চায় না, কারণ অর্ধপূর্ণ অবস্থা কিন্তু একটি স্থিতিশীল অবস্থা। তাই এটা এদের মধ্যে কারোই কিন্তু অর্ধপূর্ণ নাই, নাইট্রোজেনের অর্ধপূর্ণ আছে। তাই তোমার এখানে হচ্ছে যে নাইট্রোজেনটা নিষ্ক্রিয় মৌল। কেমন? আচ্ছা, নাইট্রোজেনে কয়টা অক্সাইড আছে? আজকে আমরা পড়ছি 5টা অক্সাইড আছে। একটু আগে থেকে আসছি না আমরা, কোথায় থেকে আসছি বলো তো? এই যে এখানে দেখো, এই যে এখানে নাইট্রোজেন আমরা দেখছি 1, 2, 3, 4 এবং 5। ওকে, আচ্ছা, তারপর দেখো, তারপর এখানে অপধাতু মৌলসমূহের ক্ষেত্রে মিথ্যা কোনটি? এখানে সবগুলো পি ব্লক ঠিক আছে, ধাতু অধাতু উভয় ধর্ম প্রসঙ্গ এটা ঠিক আছে, আর্সেনিক অ্যাসোনিক মৌল ঠিক আছে, কিন্তু বোরন অপধাতু না, এটা ঠিক নেই, বোরন কিন্তু অপধাতু, তাহলে এটা সঠিক না।
এরপর জিজ্ঞেস করছে তোমার এখানে যে গ্রুপ 3-এ মানে গ্রুপ 13 এই মৌল সমীকরণ নির্ণয় কোনটি সঠিক, কোনটা সঠিক। বোরনের পারমাণবিক সংখ্যা 5, এটা সঠিক। ওকে, তারপর বলছে কোনটি পি ব্লক মৌল, আমরা জানি হিলিয়াম, হিলিয়াম কিন্তু এস ব্লক মৌল। ওকে, আমরা সবাই জানি সেটা। তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো নিচের কোনটি সুপার অক্সাইড, আমরা একটু আগে দেখে আসছি সুপার অক্সাইড কোনটা হয়, KO2 হয়। ওই যে দেখো সুপার অক্সাইড হচ্ছে KO2, এই যে আমরা এখানে লিখে দিয়েছিলাম সুপার অক্সাইড KO2। নিচের কোনটি সুপার অক্সাইড, আমরা দেখাবো এখানে KO2। তরল সালফার কোনটা, তরলের জন্য আমরা কি মনে রাখছিলাম তমাল, তাহলে তরলে কি ছিল ওই যে ল্যামডা আর হচ্ছে মিও ছিল। দেখো এখানে এই যে তরল ল্যামডা এবং মিও ছিল, তাই না ভাই, তমাল মনে রাখছিলাম আমরা এখানে। এখানে কি আছে ল্যামডা এবং মিও কোথায় আছে, ল্যামডা আছে শুধু, এই যে ল্যামডা সালফার। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো এরপরে কি জিনিস করছে, ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রোমিনে যথাক্রমে। ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম যদি আমরা দেখি তাহলে 12 হয়, তাহলে 1s2 2s2 2p6 3s2 হবে। তাহলে এখানে 3s2 কোথায় আছে, এখানে না, হ্যাঁ এটা হবে সি নাম্বার। দেখো 3s2 হবে, আর এখানে s2 থাকবে না, কারণ ম্যাগনেসিয়াম 2+ মানে 2 ইলেকট্রন অভাব আছে, 2টা চলে যাবে। কেমন, নিচের কোন অক্সাইডটিকে উভধর্মী অক্সাইড বলা হয়, উভধর্মী অক্সাইড বলে জিঙ্ক অক্সাইড। আমরা একটু আগে দেখে আসছি এখানে এই যে জনি জিঙ্ক অক্সাইড ছিল, রাইট। দেখো তারপর জিজ্ঞেস করছে সিলিকন ইলেকট্রোমিনাস কোনটা, আমরা জানি সিলিকনে 14টা থাকে। তাহলে তুমি যদি সিলিকন ইলেকট্রোমিনাসটা দেখো, সিলিকনে থাকে তোমার এখানে 14টা। তাহলে কী কী থাকে, 1s2 2s2 2p6 3s2 3p2, রাইট। দেখো 10টা 14টা, হ্যাঁ তাহলে 14টা এখানে কোথায় আছে, 3s2 3p2, হ্যাঁ এটা ভাই। তাহলে এটা হচ্ছে আমার আনসার। ওকে, তো এরই মাধ্যমে আজকের লেকচার আমাদের শেষ হচ্ছে। আমরা আগামী ক্লাস হচ্ছে তোমার গ্রুপ 17 এবং গ্রুপ 18 স্টার্ট করবো এবং আরও অনেক জিনিসপত্র পড়বো। তো আমি আশা করছি আজকে ভিডিও তোমার ভালো লাগছে। ভিডিও তুমি ভালো লাগলে লাইক করতে পারো, ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারো, আর আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তারা সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।